একটি মেয়ে হঠাৎই নৃশংসভাবে খুন হলো। মেয়েটি যথেষ্ট বড়লোক ও সুন্দরী। তার বাড়ির লোকের কাছ থেকে জানা গেল তার বন্ধুবান্ধবের কোনো অভাব ছিল না, কিন্তু মৃত্যুর কয়েক সপ্তাহ আগে তার একটি ছেলে ও একটি মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয়। খুনের দিন থেকে তাদের আর কোনো পাত্তা নেই। হঠাৎ করে বন্ধুত্ব পাতিয়ে একজনকে মেরে কার কী লাভ থাকতে পারে? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম ব্ল্যাক প্রিন্স। গল্পটি নেওয়া হয়েছে গৌতম রায়ের লেখা রহস্যভেদী নীলাঞ্জন ব্যানার্জি থেকে। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পপাঠে রয়েছে কৌশিক, চন্দন, প্রীতম, সুতেষ্ণা আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ফোনটা বাজতেই আমি আর নীল পরস্পরের মুখের দিকে তাকালাম। নীলকে বললাম, ওটা বাজছে। তুই বড় অল্পেই অধৈর্য হোস। বলেই নীল উঠে গিয়ে রিসিভারটা তুলে নিল। তারপর ওকে বলতে শুনলাম, হ্যালো। হ্যাঁ, কথা বলছি। বেশ তো, বলুন। কি বললেন? খুন? ওকে, আই সি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। ঠিকানাটা বলুন। পাশে রাখা রাইটিং প্যাডের ওপর খসখস করে ঠিকানাটা লিখল। তারপর বলল, ঠিক আছে, এক্ষুনি আসছি। ফোনটা নামিয়ে রেখে ও আমার মুখোমুখি চেয়ারে বসলো। দিনও একটু আগেই চা দিয়ে গিয়েছিল। চাটা ঠান্ডা হয়ে আসছিল। অবশ্য নীলের ঠান্ডা চাই ফেভারিট। চায়ে চুমুক দিতে দিতে নীল বলল, এও এক অপ্রত্যাশিত ঘটনা, বুঝলি? আমার হাতে সেদিনের স্টেটসম্যান। কাগজ থেকে চোখ না তুলে ওকে জিজ্ঞাসা করলাম, অপ্রত্যাশিত বলতে? এই যে লোকে ভুল করে আজও আমাদের ডেকে পাঠায়। আরে না পেঁচিয়ে সোজা করে বলো। খুন জিনিসটা বড় সোজা হয়ে গেছে আজকাল। সাধারণ মানুষের কাছে বোধহয় এর আর কোনো গুরুত্বই নেই। রাজনৈতিক খুন তো লেগেই আছে। কেউ কেউ বড়জোর পুলিশকে খবর দেয়, কিন্তু গ্যাঁটের পয়সা খরচ করে শখের গোয়েন্দাকে ডেকে পাঠানো। যাক, হ্যাঁ, দিন পর তোমার একটা হিললে হলো। তা কে তিনি? স্বনামধন্য কেউ? না, নিতান্তই এক সাধারণ অবলা। আবার বধূ হত্যা? উনি বধূ নন, সদ্য যুবতী এবং কুমারী। ফোনটা করেছিলেন মেয়েটির দাদা। একটু আগেই তিনি বোনের মৃতদেহ আবিষ্কার করেছেন। তাহলে বসে রইলে কেন? যাও। যাব তো বটেই। ভদ্রলোক যখন এখনো আমাদের সম্মান দেন, তখন যাবি তো? কবে আর না বলেছি। যাও, ড্রেসটা পাল্টে আসো। তা কতদূর যেতে হবে? শ্যাম্পুকুর। বলেই নীল চলে গেল। আমরা বুঝতেই পারিনি রহস্যের মুখোমুখি হয়ে দাঁড়াবার আগেই রহস্য শুরু হয়ে গিয়েছিল। অকুস্থলে পৌঁছবার সঙ্গে সঙ্গে সেটা টের পেলাম। এরই মধ্যে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। নম্বর মিলিয়ে যে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালাম, সেটাকে কোনো মতেই এককালের বাড়ি বলা যায় না। উত্তর কলকাতায় এখনও কিছু বনেদি বাড়ি আছে, যেই বনেদি বাড়িগুলোকে ভেঙে আধুনিক করা হচ্ছে। এটি অনেকটা সেরকম। নীল গাড়িতে বসে বসেই বলল, কি ব্যাপার বলতো? অত্যন্ত জরুরি বলে ডেকে পাঠালো। এতবার হর্ন দিলাম, কিন্তু কারোর পাত্তাও নেই। বাড়িতে লোকজন আছে তো? আমি বললাম, নিশ্চয়ই আছে। দেখো, হয়তো গাড়ি বারান্দার নিচেই দাঁড়িয়ে রয়েছে। চলো আগে শেল্টারটা তো নিই, তারপর দেখা যাবে। গাড়ি বারান্দার নিচে গিয়ে দাঁড়ালাম। এদের পয়সা আছে বেশ বোঝা যায়। একটা অ্যাম্বাসেডর, একটা মারুতি। কিন্তু আশ্চর্য, সেখানে কোনো লোকজন নেই। আরও একবার নিজেদের মধ্যে মুখ যাচাই করলাম। তারপর নীলি এগিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিল। রুমাল দিয়ে মাথার জল শুষে নিতে নিতে নীল বলল, এরকম তো হয় না। ভদ্রলোক বললেন উনি দরজার সামনেই দাঁড়িয়ে থাকবেন। দুর্ঘটনার বাড়ি, হয়তো সবাই ভেতরেই হুমড়ি খেয়ে পড়েছে। অবশ্য আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিটখানেকের মধ্যেই একজন মাঝবয়সী লোক বেরিয়ে এসে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল আমাদের দিকে। নীলই বলল, এই যে শুনছেন, বলছি, এটা কি শিশির মল্লিকের বাড়ি? আমাদের দুজনকে একবার অপাঙ্গে দেখে নিয়ে লোকটি বলল, আজ্ঞে হ্যাঁ, কিন্তু আপনারা?
আমাদেরকে আপনি চিনবেন না। এক কাজ করুন, ওনাকে গিয়ে বলুন নীলাঞ্জন ব্যানার্জি এসেছেন। কিন্তু ছোটবাবু তো কলকাতায় নেই। আমার থেকেও বেশি অবাক হলো নীল। ভুরুটার সামান্য কুঁচকে উঠল। সেভাবেই ও প্রশ্ন করল, কি বললেন? শিশিরবাবু কলকাতায় নেই? আপনি ঠিক জানেন? বোধহয় লোকটাও সামান্য বিরক্ত হলো। মুখে সেবা প্রকাশ না করে বেশ গম্ভীর হয়েই বলল, ছোটবাবু প্রায় দিন দশেক ব্যবসা কাজে মুম্বাই গেছেন। ওই তো দেখুন না, ছোট বড় মারুতি ওখানেই রয়েছে। আশ্চর্য। নীল আমার মুখের দিকে তাকালো। এবার আমি লোকটিকে জিজ্ঞাসা করলাম, হয়তো এমন তো হতে পারে যে উনি এসেছেন অথচ আপনি জানেন না। ছোটবাবু ফিরতে এখনো 4 দিন বাকি। স্টেশনে আমিই যাবো ওনার গাড়ি নিয়ে। কিন্তু উনি তো আজ সকালে আমাদের ফোন করেছিলেন। বিরাট টেকনিক্যাল ফল্ট। প্রায় দিন থেকে আগে আমাদের ডাকেট করা হয়ে গেছে, কিন্তু এখনও আমাদের টেলিফোন চলছে না। আচ্ছা, মীনাক্ষী মল্লিক বলে এ বাড়িতে কেউ আছেন? হ্যাঁ আছেন, দিদিমণি মানে ছোটবাবুর বোন। তিনি এখন কোথায়? কোথায় আবার, তার নিজের ঘরে। আপনি ঠিক জানেন? লোকটি আর ধৈর্য রাখতে পারল না, ফস করে বলে ফেলল, আপনারা কে, কোত্থেকে এসেছেন, ঠিক কাকে আপনারা চাইছেন বলুন তো? বলছি, তার আগে একটা প্রশ্ন করি। আপনার দিদিমণি কি বেঁচে আছেন? মানে আপনি কি তাকে আজ সকালে জীবিত দেখেছেন? সকালে উঠেই আমরা নির্ঘাত গাঁজা খেয়েছি। এমনই একটা সন্দিগ্ধ দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে লোকটি বলল, দিদিমণি এক্ষুনি কোথায় বেরোবেন? তাই একটু আগে আমি তাকে চা জল খাবার দিয়ে এসেছি। একবার তার সঙ্গে কি দেখা করা যাবে? এক্ষুনি বেরোবেন, একটু অপেক্ষা করুন, দেখা হয়ে যাবে। লোকটি অদ্ভুত ভঙ্গি করে চলে গেল। নীলকে ক্যাবলা হতে আমি কখনো দেখিনি। অদ্ভুত বোকা বোকার ফেলফেলে চোখে আমার দিকে তাকিয়ে বলল, কিরকম হলো ব্যাপারটা? আজ তো 1 এপ্রিল নয়। তুমি কি ঠিক শুনেছিলে? বাজে বকিস না তো। কিন্তু এ কি নিছক রসিকতা। ওয়েল, আগে মহিলার সঙ্গে দেখা করে নি। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। দরজা টেনে একটি মেয়ে বেরিয়ে এলো। হ্যাঁ, তাকিয়ে থাকার মতোই রূপসী নিঃসন্দেহে। 22-23 বছরের বেশি হবে না। আমাদের দুজনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটির মুখে সামান্য বিস্ময় ফুটে উঠল। জিজ্ঞাসা করলেন, আপনারা? নিশ্চয়ই আপনি মীনাক্ষী দেবী। হ্যাঁ, কিন্তু বিনা বাক্য ব্যয়ে নীল পকেট থেকে ওর কার্ডটা এগিয়ে ধরল। কার্ডটা হাতে নিয়ে দেখতে দেখতে ভুরু চুগলে ভেসে উঠল কুঞ্চন রেখা। প্রাইভেট ইনভেস্টিগেটর, বাট হোয়াই? ইজ দেয়ার এনিথিং রং? ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না, অথচ একটি মজার এবং অদ্ভুত ঘটনা ঘটেছে। মানে আচ্ছা, শিশির মল্লিক? আমার দাদা, মানে ছোটদা। সম্ভবত তিনি এখন কলকাতায় নেই। মানে এখানে এসেও শুনলাম, অথচ একটু আগেই তিনি নাকি আমাকে ফোন করেছিলেন। করতে পারেন, তিনি তো মুম্বাই গেছেন। হয়তো এসটিডি। নো, এসটিডি নয়, ফোন কলকাতা থেকেই করা হয়েছিল। যদিও আমি ঠিক আপনার কথাবার্তা বুঝতে পারছি না, তবু এ ব্যাপারে আমি কি করতে পারি? না মীনাক্ষী দেবী, আপনাকে বাদ দিয়ে ঘটনাটা নয়। প্লিজ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি আমাদেরকে একটু সময় দিতে পারেন? হয়তো আপনি কোথাও বেরোচ্ছিলেন। হ্যাঁ, টেনিস ক্লাবে একটা জরুরি মিটিং আছে, আরও আগেই যাওয়া উচিত ছিল। এনিওয়ে, আপনি কতক্ষণ সময় নেবেন? ধরুন 10-15 মিনিট। মীনাক্ষী একবার হাতঘড়িটা দেখে নিয়ে বললেন, বেশ, ভেতরে আসুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কথা হয় না। আমরা বৈঠকখানায় গিয়ে বসলাম। আধুনিকতার ছোঁয়া থাকলেও বনেদিয়ানার প্রায় 16 আনাই বজায় রয়েছে। মীনাক্ষী আমাদের সামনের সোফায় বসতে বসতে বললেন, নিশ্চয়ই চা চলবে। এর থেকে সুপ্রস্তাব আর কী বা হতে পারে? নীলের কথা বলার পরে মীনাক্ষী হেসে গলা তুলে ডাকলেন, শঙ্করদা, শঙ্করদা। পূর্বোক্ত লোকটা ধীরে ধীরে ঘরে এসে দাঁড়ালো। ঈষৎ বিরক্ত দৃষ্টিতে আমাদের দুজনের দিকে একবার আর চোখে দেখে নিল। তারপর বলল, কিছু বলবে দিদি? এরা ভিজে এসেছেন, একটু চায়ের ব্যবস্থা করো। কিছু না বলে শঙ্কর নামক ব্যক্তিটি চলে গেল। মীনাক্ষী আমাদের দিকে তাকিয়ে বলল, এবার বলুন মিস্টার ব্যানার্জি, আপনার মজার ঘটনাটা কি? আজ সকালে আমার কাছে একটি ফোন এসেছিল। যিনি ফোন করেছিলেন তিনি বললেন তার নাম শিশির মল্লিক আর ঠিকানা দিলেন এই বাড়িটা। বেশ, তারপর?
ফোনে আমাকে জানানো হলো, মানে সেই অদৃশ্য ব্যক্তিটি আমাকে বললেন আজ সকালে তার একমাত্র বোনকে মৃত অবস্থায় তার বিছানায় পাওয়া গিয়েছে। মাই গড, আমি মারা গেছি। তা যে জাননি সেটা এখানে এসে বুঝতে পারলাম, কিন্তু আর কি বললেন তিনি? বললেন এটা ঠিক স্বাভাবিক মৃত্যু নয়, কেউ একজন আপনার গলায় নাইলন দড়ির ফাঁস লাগিয়ে খুন করেছে। শুনেছি জীবিত কারো মৃত্যু সংবাদ বা মৃত্যু স্বপ্ন দেখলে তার আয়ু বেড়ে যায়। তার মানে আমি এখনো অনেক দিন বাঁচছি। তাই যেন হয়, তবে আমি ঠিক বুঝতে পারছি না এ কি নিছকই রসিকতা অথবা অন্য কিছু। অন্য কিছু বলতে? না, কিচ্ছু না। আচ্ছা মীনাক্ষী দেবী, আমি যদি আপনার পরিবারের ব্যাপারে কয়েকটা ছোটখাটো প্রশ্ন করি, উত্তর পাবো? এর আগে আমি আপনার কোনো নাম শুনিনি। শখের গোয়েন্দা শব্দটা ডিটেকটিভ বইয়ে পড়েছি, আজ সামনাসামনি দেখছি। যদিও বাধ্যতামূলকভাবে আপনার কোনো প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই, তবু আপনি একজন ভদ্রলোক, সেই যুক্তিতেই আপনার অবাঞ্ছিত নয় এমন কিছু প্রশ্নের জবাব দিতে আমি চেষ্টা করব। আপনার বাড়িটা তো বিশাল, আপনার বাড়িতে আর কে আছেন? লোকজন এ বাড়িতে খুবই কম। বাবা মারা যাবার পর বাড়িটা দুভাগ হয়ে যায়, একটা বড়দা, দ্বিতীয়টা ছোড়দার। বড়দা থাকেন পিছনের দিকে, ছোড়দা এদিকে। আমরা দু ভাই এক বোন। মা থাকে বড়দার কাছে, আমি ছোড়দার সঙ্গে। এ বাড়িতে আপনার বা আপনার মেয়ের কোনো অংশ নেই? পুরোটাই আমার মায়ের নামে। বড়দা ছোড়দার মধ্যে খুব একটা সদ্ভাব না থাকায় মায়ের ব্যবস্থা করে দিয়েছেন। আর আপনার অংশ? আপাতত তেমন কিছু আমার জানা নেই, তবে আমার তো থাকা খাওয়ার কোনো অভাব নেই। বড়দার অংশেও আমার ঘর আছে, এ অংশেও আছে, আর খাওয়া দাওয়া যখন যেখানে খুশি। তাছাড়া আমার নিজের অ্যাকাউন্টেও অঢেল টাকা। বুঝলাম। আচ্ছা, ব্যক্তিগতভাবে কি আপনার কোনো শত্রু আছে? শত্রু? আমার? ধ্যাত, কি যে বলেন। বড়দার সংসারে কে আছেন? বড় বৌদি আর দুই ছেলে মেয়ে, টুকাই বুবাই। আর ছোড়দা? ছোট বৌদি আর ওদের একমাত্র ছেলে অন্তু। চাকর বাকর কজন আছে? বড়দার সংসারে রাঁধুনি সমেত 3 জন, আর ছোটদার 2 জন, শঙ্করদা আর বনমালী। ইতিমধ্যে চা এসে গিয়েছিল, সঙ্গে সামান্য স্ন্যাক্স। চা খেতে খেতে নীল বলল, কিছু মনে করবে না, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করছি না। আপনাদের তো ব্যবসা, তো এ ব্যবসা কি পৈতৃক? আগে হ্যাঁ, আমাদের রঙের ব্যবসা, পাটের ব্যবসা। তবে সম্প্রতি ছোটদা ব্যক্তিগতভাবে ইলেকট্রনিক্সের ওপর ঝুঁকেছেন, ওটা ওর নিজস্ব ব্যাপার। বড়দা এবং ছোড়দার তো বনিবানা নেই, তাহলে ব্যবসা? মা তো এখনো মাথার ওপর আছেন, তেমন অসুবিধা হয় না। অ্যাকচুয়ালি এ যা কিছু দেখছেন, গাড়ি বাড়ি ব্যবসা, সবই আমার মায়ের নামে। মা যাকে যা দেবেন সে তাই পাবে। এ পর্যন্ত সবই স্বাভাবিক, তাহলে ঠিক আছে মীনাক্ষী দেবী, আর আপনাকে বিরক্ত করব না। যদি তেমন কিছু প্রয়োজন পড়ে। প্রয়োজন মানে আমার মৃত্যু সংবাদ? বালাই স্যার। মিস্টার ব্যানার্জি, এবার আপনাকে একটা প্রশ্ন করতে পারি? একটা কেন, যত খুশি প্রশ্ন করুন। আপনি কি কোনো মতলবে অথবা কোনো ছলছুতো এ বাড়িতে এসে কিছু তথ্য সংগ্রহ করে গেলেন? নীল ঘুরে তাকালো মীনাক্ষীর দিকে। মীনাক্ষীর চোখে স্পষ্ট অবিশ্বাসের ছায়া। অর্থাৎ নীলের কথাগুলো বানানো এবং আজগুবি বলেই মনে হয়েছে তার। নীল বলল, আপনার সন্দেহ সত্যিই যুক্তিগ্রাহ্য, এটা সবাই মানবে, এমনকি আমি নিজেও মানছি জিনিসটা। এনিওয়ে, আমার কার্ড রইল, লালবাজারে আমার সম্বন্ধে ইনফরমেশন নিতে পারে। গাড়িতে উঠতে উঠতে নীলকে বললাম, মীনাক্ষী দেবীর জায়গায় অন্য কেউ হলে তোমাকে আরও অপদস্থ হতে হতো। গোমরা মুখে নীল স্টিয়ারিং ঘোরালো। ঠিকই বলেছিস। দেখতে দেখতে দিন 15 কেটে গেল। মীনাক্ষীদের বাড়ি থেকে ফেরার পর নীলকে বেশ অপদস্থ হতে হয়েছিল। আসলে ঠিক এ ধরনের বোকা বানানো অদ্ভুত ব্যাপার ওর জীবনে আগে ঘটেনি। ব্যাপারটাকে আমিও ভুলতে চেয়েছিলাম। হাসতে হাসতে ওকে বলেছিলাম, তোমার ওপর নিশ্চয়ই কোনো চোর ছ্যাচর বা খুনে বদমাইশের রাগ আছে, ব্যাপারটা ভুলে যাও। ভোলাটা সব দিক থেকেই ভালো, কিন্তু অনেক কিছুই তো ভুলতে পারি না, তাই কষ্ট পাওয়া আমাদের বাঁধা। শেষ পর্যন্ত ঘটনাটা আমিও ভুলে গিয়েছিলাম, কিন্তু নিয়তি 15 দিন পরে আবার এলো সেই ফোন। বোধহয় মীনাক্ষী দেবীর বাড়ি থেকে ফোন এলো, আমি এই আশঙ্কাই করছিলাম। ফোনটা তোল, দেখ কি বলছে। তুই কথা বল।
ফোন তুলে হ্যালো বলতেই ওপাশ থেকে ভেসে এলো একটি পুরুষ কণ্ঠ। কণ্ঠটি বেশ গম্ভীর। বললেন, হ্যালো, আমি একটু নীলাঞ্জন ব্যানার্জির সঙ্গে কথা বলতে চাই। কিন্তু আপনি কে? আমার নাম শিশির মল্লিক, উত্তর কলকাতার শ্যামপুর থেকে বলছি। আপনি কি প্রাইভেট ইনভেস্টিগেটর নীলাঞ্জন ব্যানার্জি? হ্যাঁ, বলুন। খুব বিপদে পড়েই আপনাকে একটু বিরক্ত করছি। বিপদটা কি? আমার বোন সম্ভবত খুন হয়েছেন। আপনার বোন খুন হয়েছেন? আশ্চর্য, এই তো সেদিন। হঠাৎ নীল আমাকে চিমটি কাটলো, তারপর ফিসফিস করে বলল, সেদিনের কথা শোনানোর কোনো দরকার নেই, যা বলছে শুধু শুনে যা। অগত্যা নীলাঞ্জন ব্যানার্জি ভূমিকাতেই বলতে হলো। খুনের ব্যাপারে এত ডেফিনেট হলেন কিভাবে? ফোনে তো সব কথা বলা যাবে না, আপনি দেখলেই বুঝবেন। কিন্তু এই ব্যাপারে তো সর্বপ্রথম পুলিশকে খবর দেওয়া দরকার। জানি, যথারীতি ওখানে খবর পৌঁছে যাবে, তবে থামলেন কেন? অপ্রত্যাশিতভাবে মীনাক্ষী, আমার বোনের ভ্যানিটি ব্যাগে আপনার কার্ড থাকায় আমি আপনার শরণাপন্ন হচ্ছি। অবশ্য আপনার উপযুক্ত পারিশ্রমিক। ঠিক আছে, আমি যাচ্ছি। আর একটা কথা, বডি যেমন আছে তেমনভাবেই রাখবেন। দেখবেন অযথা কেউ যাতে জিনিসপত্রে হাত না দেয়। পুলিশকে এক্ষুনি খবরটা দেবেন না, ওটা আমরা গিয়েই করব। ফোনটা নামিয়ে নীলের দিকে তাকালাম। খুবই আশ্চর্য হলাম। এতদিন, মানে গত 15 দিন ওর যে বিষণ্ণ মুখ আমি দেখেছিলাম, আজ হঠাৎ সেখানে আলোর রেখা। তুমি যেন এই ব্যাপারে বেশ তৃপ্ত হয়েছে বলে মনে হচ্ছে। ভুল করলি। কারোর মৃত্যু সংবাদে কি কেউ তৃপ্ত হতে পারে? আর তার উপর ফোটা ফুলের মতো মেয়েটাকে মাত্র 15 দিন আগে দেখেছি এবং কথা বলেছি। আসলে আমার অঙ্ক কষাটা মিলে গেল বলে মনে মনে একটু আনন্দ পেয়েছি ঠিকই, কিন্তু দুঃখও পেয়েছি। নে, আর দেরি নয়, এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। তা না হয় হলো, কিন্তু আবার তোমাকে বোকা বানাবে না তো? বোধহয় না, তাহলে যে অঙ্ক মিলবে না। অঙ্কের ব্যাপারটা আমি বুঝি না। পরে বলবো। আচ্ছা, আর একটা কথা বল, যিনি ফোন করেছিলেন তার গলার আওয়াজটি কীরকম ছিল? বেশ গম্ভীর আর পুরুষালী। হতেই হবে। আজ বৃষ্টি ছিল না, রাস্তাঘাট বেশ খটখটে, তাই রাস্তায় ভিড়ও ছিল বেশ। পৌঁছতে বেশ দেরি হলো। মল্লিক বাড়ির গেটের সামনে পুলিশের ভ্যান, 2জন কনস্টেবল প্রহরারত। গাড়ি থেকে নামতে নামতে নীল বলল, পুলিশে খবর দিল কে? শিশিরবাবু? বললাম, এইসব খবর আর কতক্ষণই বা চাপা থাকে, পাড়ার থেকে হয়তো কেউ জানিয়ে দিয়েছে। নীল আর কিছু মন্তব্য করল না, গেটের সামনের দিকে এগিয়ে গেল। দেখলাম সেদিনের শঙ্করদা শশব্যস্তে এগিয়ে এলো। তার চোখে মুখে অবজ্ঞার ভাব আর ছিল না, বেশ উদ্বিগ্ন স্বরাই বলল, আপনাদের জন্যই দাঁড়িয়ে আছি। শিশিরবাবু এখন কোথায়? উনি দিদির ঘরেই আছেন। পুলিশ কতক্ষণে আসছে? আগে কিছুক্ষণ আগে। বাড়িতে ঢোকার সময় পুলিশ আমাদের আটকালো। সাব ইন্সপেক্টর ভদ্রলোক এগিয়ে এলেন। শঙ্কর কিছু একটা বলতে যাচ্ছিল। নীলকে থামিয়ে পকেট থেকে ওর আইডেন্টিটি কার্ডটা এগিয়ে ধরল। চোখ বোলাতে বোলাতে ভদ্রলোক অপ্রসন্ন স্বরে বললেন, কিন্তু ব্যাপারটা তো পুলিশ টেক আপ করেছে। পুলিশই তো টেক আপ করবে, তবে মৃত্যুর অভিভাবক চান ব্যক্তিগতভাবে কেসটার তদন্ত আমি করি। অবশ্য পুলিশের যদি আপত্তি থাকে তাহলে অন্য কথা। ঠিক আছে, বড়বাবু ওপরেই আছেন, তাদের আপত্তি না থাকলে আমি আর কি। আমরা দোতলায় উঠে বড় একটা ঘরের সামনে দাঁড়াতেই শঙ্করদা বললেন, আপনারা যান, ওরা ভিতরেই আছেন। শঙ্করের চোখ দুটো বেশ ছলছল করছিল। ভালো করে আমাদের মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারছিল না। কোনো রকমেই আমাদের এগিয়ে দিয়ে লোকটা চলে গেল। বুঝলাম তার দিদিমণির আকস্মিক মৃত্যুতে সে বেশ মর্মাহত হয়েছে। ভারী সিল্কের পর্দা ঠেলে আমরা ভেতরে গেলাম। সমস্ত পরিবেশটা বেশ থমথমে, খুব মোটা সোটা, সেই বোধহয় ওসি হবেন। বেশ মনোযোগ দিয়ে খাটের ওপর ঝুঁকে পড়ে কিছু একটা দেখছিলেন। আমরা ঢুকতেই আমাদের দিকে ফিরে তাকালেন। নিশ্চয়ই নীলাঞ্জন ব্যানার্জি, আমার নাম শিশির মল্লিক। আগে হ্যাঁ। নীল ওসির সামনে নিজের কার্ডটা তুলে ধরল। ওসি ভদ্রলোকের মুখে অবশ্য সেরকম কোনো ভক্তি শ্রদ্ধা বা আপ্যায়নের ভাব ফুটে উঠল না। বজার মুখেই তিনি বললেন, আমি লোকাল থানার অফিসার ইনচার্জ বিভাস মজুমদার। তা আপনাকে রনি কল দিলেন? শিশিরবাবু বললেন,
আগে আমি ওকে ডেকেছি। আমি চাই কেসটা উনি একটু প্রাইভেটলি নেড়েচেড়ে দেখুন। আমাদের উপরে বিশ্বাস নেই? না না, তা নয়, তবে হুম। বলে বিভাসবাবু নিজের কাজে মন দিলেন। নীল খুব সহজ ভঙ্গিতেই বলল, আমি পার্সোনালি ইনভেস্টিগেট করলে আপনার দিকে কি খুব আপত্তির ব্যাপার হবে? যদি না আমাদের ডিস্টার্ব করেন। সেরকম কোনো বাসনা আমারও নেই। আমি কি বডিটাকে একটু দেখতে পারি? দেখুন। বিছানার উপর ধপধপে সাদা চাদর ঢাকা একটা দেহ। নীল ধীরে ধীরে সেটিকে সরালো। চমকে উঠলাম। মাত্র দিন 15 আগের এক উজ্জ্বল স্বাস্থ্যবতী সুন্দরী মহিলার এ কী পরিণতি! বিস্ফারিত চোখ, জিভটা যেন ঠেলে বেরিয়ে এসেছে। লাল রঙের একটা নাইলন কর্ড গলার সঙ্গে পেঁচিয়ে বসে রয়েছে। নীল ধীরে ধীরে সমস্ত চাদরটাই সরিয়ে দিল। সম্পূর্ণ বিধ্বস্ত ও প্রায় নগ্ন এক যুবতীর শরীর। বেশ বোঝা যায় মৃত্যুর পূর্বে মহিলা কারোর দ্বারা ধর্ষিত হয়েছেন। অন্তর্বাস ছিন্ন ভিন্ন, আততাই নিশ্চয়ই খুব শক্তিমান, এবং ব্রাটি ও হুক সমেত ওপরানো। দেখেই বোঝা যায় মৃত্যুপূর্বে মহিলা নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন এবং শেষ পর্যন্ত সব অবরোধ হারিয়ে আত্মসমর্পণে বাধ্য হয়েছিলেন। সেই ঝড়ের চিহ্ন বিছানাতেও স্পষ্ট। মাথার বালিশটি একপাশে দলামলা, পাশবালিশ মাটিতে গড়াগড়ি খাচ্ছে। যদিও নগ্ন নারী দেহ, তাও সে সুন্দরী, কিন্তু মৃত্যু বোধহয় কোনো ভেদাভেদ রাখে না। মীনাক্ষীর নগ্নতা ছাপিয়ে যেটি বেশি প্রকট হয়েছে তা হলো বড় অসহায়ের মতো মৃত্যুকে মেনে নিয়ে এখন প্রাণহীন একটি অবয়ব মাত্র। এ দৃশ্য কোনো কাম উত্তেজনা আনে না, আনে পশুত্বের প্রতি ঘৃণা। নীল গভীর মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। আমিও দেখছিলাম। কোথাও কোথাও রয়েছে দংশনের চিহ্ন, আবার কোথাও রয়েছে নখের আঁচড়। নীলের যা কিছু দেখার বোধহয় দেখা শেষ হয়ে গিয়েছিল। সাদা চাদরটা ও যখন পুনরায় চাপা দিতে যাচ্ছিল, হঠাৎই বিভাসবাবুর গলার স্বর শোনা গেল। আর কতক্ষণ দেখবেন মশাই? নীল কিছু না বলে শিশিরবাবুর কাছে গিয়ে দাঁড়ালো। শিশিরবাবু তখন দুহাতে মুখ ঢেকে বসেছিলেন। এই মৃত্যু দৃশ্য দেখার বোধহয় তার কোনো বাসনাই ছিল না। নীল খুব কোমল স্বরেই তাকে ডাকল। মিস্টার মল্লিক। ভদ্রলোক বোধহয় কাঁদছিলেন। নীলের ডাকে তিনি সামান্য সময় নিলেন, তারপর ধীরে ধীরে বললেন, কি বুঝলেন মিস্টার ব্যানার্জি? সেটা পরের কথা। এছাড়া আমার থেকেও একজন অভিজ্ঞ পুলিশ অফিসার এখানে আছেন, তিনি নিশ্চয়ই আমার থেকে আরও ভালো বুঝবেন। তবে এই মুহূর্তে আমার দুটো প্রশ্ন আছে। বলুন। আপনার বোন, মীনাক্ষী দেবী, কি গোলাপ ফুল খুব ভালোবাসতেন? গোলাপ? হ্যাঁ, আসলে অনেক সময় মেয়েরা খোপায় গোলাপ বা রজনীগন্ধা এই সব লাগান, তা ওনারও কি? বিশেষ কোনো ফুলের উপর মিনুর কোনো টান টান ছিল কি না তা আমি বলতে পারবো না, তবে কোনো দিন খোপা করতে দেখিনি। চুল তো ঘাড় পর্যন্তই ছাঁটা, ফুল লাগাবে কোথায়? এতক্ষণ লাশ দেখে শেষ পর্যন্ত গোলাপ নিয়ে পড়লেন মশাই। গোলাপ আবার পেলেন কোত্থেকে? ওসি সাহেবের লজ্জাটা বোধহয় একটু বেশি, তাই এরকম একটা ভাইটাল জিনিস উনি মিস করেছেন। কিছুই মিস করিনি। যা দেখার আমার সবই দেখা হয়ে গেছে। এরকম রেপ কেস আমরা অনেক দেখা আছে। আপনার অভিজ্ঞ চোখ বোধহয় একটা জিনিস একটু এড়িয়ে গেছে। মৃতের ডান দিকে ঠিক নিচে একটি গোলাপ প্রায় থ্যাংলানো অবস্থায় আছে। খুব রেয়ার পিস, ব্ল্যাক প্রিন্স, কালো গোলাপ। থাকতে পারে, বড় লোকের মেয়ে, গোলাপ টোলাপের শখ বিচিত্র নয়। তাই এই ক্লু দিয়ে আপনি খুনি ধরবেন? আরও একটা ক্লু আমি পেয়েছি। তাই? তা সেটি কোন মহামূল্যবান বস্তু? দামের দিক থেকে অতি নগণ্য। আচ্ছা শিশিরবাবু, মীনাক্ষী দেবী কী ধরনের টিপ ব্যবহার করতেন? ব্যাস, এই না হলে শখের গোয়েন্দা। ও হয়ে সরকার, তোমার ছবি টবি তোলা শেষ হলো? আমি এবার এদের একটু ক্রস করব। সরকারি ক্যামেরাম্যানটি এগিয়ে এসে মাথা নাড়ল। অল রাইট, তুমি এখন যেতে পারো। ছবিগুলো আজ বিকেলেই পাঠিয়ে দিও। বডির ছবিটা একটু বড় করে এনলার্জ করো। আর তেওয়ারি, নিচে গিয়ে এসআইকে বলো বডি রিমুভ করার ব্যবস্থা করতে। ও হ্যাঁ, মিস্টার ব্যানার্জি, আপনি কি মেয়েটির আর কিছু দেখবেন? এই কথায় নীল কিন্তু চটল না, বেশ সলজ্জ ভঙ্গিতেই বলল, না স্যার, আমার যা দেখার আমার দেখা হয়ে গিয়েছে। হ্যাঁ শিশিরবাবু, আমার প্রশ্নের জবাবটা পেলাম না কিন্তু। মিনুকে জ্ঞান তো কোনোদিন টিপ পড়তে দেখিনি। মানে শখ করেও কোনো দিন পড়েননি? কি জানেন মিস্টার ব্যানার্জি, মিনু এ বাড়ির মেয়ে হয়েও খুব আপ টু ডেট ধরনের ছিল।
শাড়ির বদলে বেশিরভাগও ডেনিম বা সালোয়ার কামিজ পরেই কাটাতো। খেলাধুলো, সাঁতার, টেনিস এসব নিয়েই থাকতো সবসময়। কোনো অকেশনেও শাড়ি পরতে দেখিনি। হয়তো পরতো, তবে নেচার অনুযায়ী টিপ পরবে এটা ভাবাই যায় না। অথচ আচ্ছা, যাক সে কথা। বিশাল ঘর। নীল নিজের মতোই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো। ঘরটি বোধহয় একান্তভাবেই মীনাক্ষীর। ঘরের স্ট্রাকচারে বনেদি না থাকলেও সেসব ধীরে ধীরে পাল্টানো হয়েছে। ঝাড়টা সরিয়ে উজ্জ্বল টিউব লাইট লাগানো হয়েছিল। যেহেতু বিশাল ঘর, দুমাথায় দুটো মডার্ন সিলিং ফ্যান ঝুলছে। আসবাবপত্রও বেশ আধুনিক। পালঙ্কের বদলে বক্স বেড। ঘরের এক পাশে ছিল একটা মস্ত ওয়ার্ড্রোব। খুলে ফেলল। জামা প্যান্টের কোনো শেষ নেই, বরং বলা যায় ঠাসা। নানান ধরনের টি শার্ট, গেঞ্জি, এছাড়া জিন্স থেকে আরম্ভ করে অনেক রকমের প্যান্ট। শাড়ি যে নেই তাও একেবারে নয়, 4-5খানা শাড়িও ঝুলছিল। অন্যান্য ওয়ার্ড্রোবগুলো দেখে বোঝা যায় যে মেয়েটি সাজে এবং পোশাকে বেশ আধুনিকা ছিল। মিনিট তিনেকের পর নীল বেরিয়ে এলো। তার মুখ দেখে বেশ বোঝা যায় যে সে কোনো সূত্রই পায়নি, একমাত্র সে কালো গোলাপ আর মেরুন টিপ ছাড়া। বাড়িতে অন্য একজন ভৃত্য ছিল। তার বয়স আনুমানিক 50। মাথার চুলে সামান্য পাকও ধরেছে। নীল তার দিকে এগিয়ে গেল, জিজ্ঞাসা করল, এ বাড়িতে কতদিন আছো? আগে 15 বছর বয়সে এসেছিলুম, এখন 50 পেরিয়েছে। তার মানে দিদিমণিকে জন্মাতে দেখেছো। মনে মনে তুমি খুবই কষ্ট পেয়েছো, তবে তোমার দিদিমণিকে অত্যন্ত নিষ্ঠুর মতে কিন্তু খুন করা হয়েছে। তাকে তো ধরা দরকার, তাই না? হ্যাঁ, তাকে তো ধরারই দরকার, তার ফাঁসি হওয়া উচিত। আমাকে যে তাহলে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ বেশ, বলুন। তোমার দিদিমণির কি কোনো পুরুষ বন্ধু ছিল? অনেক। দিদিমণি তো খেলাধুলা করেই সময় কাটাতেন। অনেক বন্ধুই ছিল, বেশিরভাগই ছেলে বন্ধু। এ বাড়িতে কি তাদের যাতায়াত ছিল? অনেকেই আসতো, তবে ওই বৈঠকখানা পর্যন্ত। ওইখানে সব হইহল্লা হতো, তারপরে যে যার মতো চলে যেত। মেয়ে বন্ধুই নিশ্চয় আসতো। বললুম তো, দিদিমণির বন্ধু বান্ধবের সংখ্যা গুণে শেষ করা যায় না। তবে বেশি দিন কারোর সঙ্গে মাতামাতি করতে দেখিনি, অধিকাংশই উড়ো পাখি। এ নিয়ে এই বাড়িতে কি কেউ কোনো কথা বলেছে? ওই বড় মাই মাঝে মাঝে বকাঝকা করতেন, তবে সে স্নেহের শাসন। বড় আদুরে মেয়ে ছিলেন তো। তোমার দিদিমণির কি কোনো বিশেষ বন্ধু ছিল? বিশেষ? হ্যাঁ, মানে এরকম একজন যার সাথে দিদিমণির একটু ঘনিষ্ঠতাটা বেশি। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ভালোবাসার কথা বলছেন? দিদিমণিকে বোঝা বড় দায়। বড় খামখেয়ালি ছিল তো। আজ কারোর সঙ্গে গলায় গলায়, তারপরে দেখা গেল তার সঙ্গে আর কোনো যোগাযোগই নেই। তবে ইদানিং একজন খুব যাতায়াত করতো। কে সে? কি নাম তার? কে সে তা বলতে পারবো না। সে দিদিমণির বন্ধু, এটাই জানতুম। নামটা জানো? তাও বলতে পারবো না, তবে মেয়েটা প্রায়ই আসতো। মেয়ে বন্ধু? আমি জিজ্ঞাসা করছিলাম কোনো পুরুষ বন্ধুর সঙ্গে কি ইদানিং কোনো ঘনিষ্ঠতাটা তৈরি হয়েছিল? না, তেমন তো কিছু মনে পড়ে না। গতকালে বাড়িতে কারা কারা এসেছিল? গতকাল তো দিদিমণি ফিরলেন সন্ধে নাগাদ। তখন বেশ অন্ধকার হয়ে গিয়েছিল। সঙ্গে অবশ্য দুজন বন্ধু ছিল, একজন ওই মেয়েটি, আর একজন, না তার নাম জানি না। তবে বেশ দেখতে শুনতে ভালো, লম্বা চওড়া একটা ছেলে। লম্বা চওড়া, দেখতে শুনতে ভালো। তারা কতক্ষণ ছিল? তাও ঠিক বলতে পারবো না, তবে রাত 9টা নাগাদ গিয়ে দেখি ঘর ফাঁকা, কেবল 3টি কাপ ডিশ পড়ে আছে। বাড়িতে আর কেউ বলতে পারবে না ওরা কখন চলে গিয়েছিল? সে তো ঠিক বলতে পারবো না। ওরা এসেছিল সন্ধেবেলা, বলছো তখন বেশ অন্ধকার। ধরা যাক 6:30, ঠিক আছে, বা 7টা। 9টায় তুমি বলছো কেউ ছিল না, মানে এই 2 ঘন্টা 2.5 ঘন্টা তুমি বাড়ি ছিলে না, এই তো? হ্যাঁ, মানে ছোট বৌদি বললেন ওর সঙ্গে যেতে হবে, টুকিটাকি বাজার করার ছিল, তাই। ঠিক আছে শঙ্করদা, তোমাকে আর বিরক্ত করব না।
আর একটা কথা বলো, তোমার ছোট বাবুর দিকে আর কে কে আছেন, মানে যারা বাড়ির কাজ করে? বনমালী আছে, তাকে একবার ডেকে দিতে পারবে? এখনই ডাকছি। বলে তিনি চলে গেলেন। এরপর শিশির মল্লিক, ওর দাদা সন্তোষ মল্লিক থেকে শুরু করে বাড়ির সবাইকেই পৃথক পৃথকভাবে জেরা করল নীল। বিশেষ নতুন কোনো সংবাদ পাওয়া গেল না কারোর কাছ থেকে। সন্তোষবাবু বা তার স্ত্রী তেমন কোনো মীনাক্ষীর সম্পর্কে খোঁজই রাখতেন না। মীনাক্ষীর মা এই বৃদ্ধা বয়সে মেয়েকে হারিয়ে বেশ ভেঙে পড়েছেন। দুজনের কাছ থেকে একটু আলাদা রকমের স্টেটমেন্ট পাওয়া গেল। এক ছোট বৌদি বন্দনা দেবী আর দুই সন্তোষবাবুর কাজের মেয়ে ময়নার কাছ থেকে। ননদ বৌদির সম্পর্ক তেমন খুব একটা মধুর হয় না। এটা তার জের কিনা জানি না, তবে বন্দনা দেবীর মতে মীনাক্ষী নাকি ইদানিং বেশ ফাস্ট লাইফ লিড করতে শুরু করেছিল। বর্তমানে সে মাঝে মাঝে ড্রিঙ্কসও করত, ফিরত অনেক রাত্রে। তবে গভীর রাত্রে কোনো পুরুষ বন্ধুকে সে তার ঘরে নিয়ে এসেছিল একথা যেন তিনিও ঠিক বিশ্বাস করতে পারলেন না। কিন্তু ময়নার বিবৃতি একটু অন্যরকম। আমি ময়নার স্টেটমেন্টটাই তুলে ধরছি। ময়নার বয়স খুব একটা বেশি নয়, বোধহয় 25 থেকে 26-এর মধ্যেই। বিয়ে টিয়ে হয়নি, দেখতেও সাদামাটা। ও আসতেই নীল প্রশ্ন করল, এ বাড়িতে তুমি কদিন আছো? 5-6 বছর হবে। মীনাক্ষী দেবীর সঙ্গে তোমার কথাবার্তা হতো কখনো? আগে আমরা দিদিমণিদের 5-4 মাস খাটা ছাড়া আমাদের আর কি বা সম্পর্ক। বটেই তো। তা কাল তুমি এদিকে এসেছিলে, মানে দিদিমণির ঘরে? না, তবে থেমো না, বলো। অনেক রাতে আমি একবার এদিকে এসেছিলুম। কেন এসেছিলে? বনমালিকাকে একটা কথা বলার জন্য। রাত তখন কটা বাজে? তা 12টা হবে। এত রাত্রে? অত আর কি, এবাড়ির সবাই দেরিতে কাজকর্ম মিটিয়ে শুতে শুতে 1:30টা বাজে। বেশ, তারপর? দিদিমণির ঘরের পাশ দিয়ে যাবার সময় কিরকম যেন একটা আওয়াজ পেয়েছিল। কি রকম আওয়াজ? ঘুমের ঘরে খুব ভয়ের স্বপ্ন টপ্ন দেখলে মানুষ যেমন গো গো করে, অনেকটা তেমন। তা তুমি তখন কিছু করলে না? দিদিমণি মদ টদ খেত, ভাবলুম হয়তো বেশি খেয়েটে অমন করছে। ঘরের দরজা বন্ধ ছিল? ঠেলে দেখিনি, আমি ভয়ে তাড়াতাড়ি চলে গিয়েছিলুম। এ কথা কি আর কেউ জানে? বনমালিকাকে বলেছিলুম, তা ও বলল তোর অত খোঁজে কি দরকার, বাবুদের ব্যাপার স্যাপার তারাই বুঝবে। আমিও আর কাউকে কিছু উচ্চবাচ্য করিনি। এরপর ময়না চলে গিয়েছিল। বেলাও বাড়ছিল। আমরা উঠবুঠব করছি, এমন সময় শিশিরবাবু এলেন। ভদ্রলোক যেন খুবই ভেঙে পড়েছেন। বোনকে তিনি খুবই ভালোবাসতেন। বললেন, জানেন মিস্টার ব্যানার্জি, মিনুর নামে অনেকেই অনেক কিছু বলতো, আমি সেসব গ্রাহ্য করতাম না। মা ওর বিয়ে নিয়ে অনেক তাগিদ দিয়েছেন, কিন্তু বুদ্ধিমতী শিক্ষিতা মেয়ে, ওর তো বিয়ের ব্যাপারে পছন্দ অপছন্দের দিক আছে। উনি কি কাউকে ভালোবাসতেন? সম্ভবত না, আমাকেও সব কথাই বলতো। তেমন কিছু ঘটে থাকলেও আমাকে নিশ্চয়ই জানাতো। উনি ড্রিঙ্ক করতেন, আপনি জানতেন? জানতাম, খেলাধুলো করেও খুবই ক্লান্ত হতো। টেনিসে ওর আশ্চর্য দখল। স্পোর্টসম্যান যদি নিয়ম করে সামান্য মদ্যপান করে, সেটাকে আমি দোষের বলে মনে করি না। ওর কি কোনো বদসঙ্গ হয়েছিল ইদানিং? না 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 না, আমার তা মনে হয় না। শি ওয়াজ ব্রুটালি রেপড অ্যান্ড মার্ডার্ড। সেটাই তো আমার কাছে আশ্চর্য লাগছে। মৃতদেহ প্রথমে কে আবিষ্কার করে? শঙ্করদা। দরজা নিশ্চয় খোলা ছিল? হ্যাঁ, ভেজানোই ছিল, ঠেলে খুলতে যায়। তার মানে হত্যাকারী সামনের দরজা দিয়ে বেরিয়ে গেছে, এবং নিশ্চয়ই সেটা 1:30-2টো নাগাদ। আচ্ছা, আপনার ঘর তো মিস মল্লিকের পাশে, আপনি কোনো অবাঞ্ছিত শব্দ শুনেছিলেন কি? না, আমার সব থেকে আশ্চর্য লাগছে পাশের ঘরে থেকেও আমি কিছু জানতে পারলাম না। আর একটা লোক যখন এলোই বা কেমন করে, গেলই বা কেমন করে? রাত 2টোর সময় তো মেন গেটে তালা পড়ে যায়। শিশিরবাবু, আপনার বাড়িটা এত বড় আর লোকজন এতই কম যে কোনো মানুষ ইচ্ছা করলে চোখের আড়ালে ঢুকে পড়তে পারে। তার ওপর কাল সন্ধেবেলা আপনার স্ত্রী, ছেলে এবং শঙ্করদা ছিলেন না, গিয়েছিলেন বাজারে। আপনিও ফিরেছেন রাত 9টার পর। হত্যাকারীর পক্ষে এ সময় একদম ফাঁকা এদিকটায় এসে ওর ঘরে আত্মগোপনে ঢুকে পড়া কোনো অস্বাভাবিক কাজ নয়। তার ওপর ওর ঘরে অ্যাটাচড বাথরুম আছে, অথচ বাথরুমে কোনো পায়ের ছাপটাও পাওয়া যায়নি, কারণ সারা রাতি কল খোলা ছিল। জলের স্রোতে পায়ের ছাপ ধুয়ে গিয়েছে।
আচ্ছা, আপনার শঙ্করদার মুখে শুনলাম কাল সন্ধেবেলা মীনাক্ষী দেবীর সঙ্গে দুজন বন্ধু এসেছিলেন, একজন পুরুষ একজন মহিলা। তাদের আইডেন্টিফাই করা যাবে কি? প্র্যাকটিক্যালি আমি ওর কোনো বন্ধুবান্ধবকেই চিনতাম না, তবে বেঙ্গল টেনিস ক্লাবের সঙ্গে ওর অ্যাটাচড ছিল। এখানে আমি খোঁজ নিয়ে নেব, তবে আপনার স্ত্রীকে একবার জিজ্ঞাসা করে দেখবেন, ঠিক আছে? বেশ, আমি ওকে আজই জিজ্ঞাসা করে আপনাকে জানিয়ে দেবো। আসলে কি জানেন, এই মেয়েটির বা ছেলেটির নাম বা পরিচয় জানা খুবই দরকার। এই দুজনের মধ্যে যে কোনো একজনকে পাওয়া গেলেই ওর ফ্রেন্ড সার্কেল সম্বন্ধে অনেক কিছু জানা যাবে। বটেই তো। আচ্ছা, আপনার কি মনে হয় যে এ কাজ করেছে মীনাক্ষীর কোনো পরিচিত? ঠিক বলা যাচ্ছে না। পিএম রিপোর্ট না পেলে একেবারেই বলা যাচ্ছে না আগে মার্ডার না আগে রেপ। আগে মার্ডার তারপর রেপ হয় নাকি? জগতে এমন অনেক পারভার্ট আছে যারা সৎ মৃত রমণীর ওপর পাশবিক অত্যাচার করতে দ্বিধাগ্রস্ত হয় না। এমন অনেক লোক আছে যারা মৃত বা উন্মাদ রমণীর ওপর বলাৎকার করতে বেশি তৃপ্তি পায়। এদেরকে বলা হয় স্যাডিস্ট। পারভার্সনের কি কোনো নিয়ম আছে? তাই যে এসেছিল সে মীনাক্ষী দেবীর পরিচিত না অপরিচিত সেটা জানাটা খুব দরকার। এমনও হতে পারে যে মীনাক্ষী দেবী তাকে ঘরে নিয়ে এসেছিলেন। তাই যদি হয় নিশ্চয়ই মীনাক্ষী দেবীর পরিচিত কেউই হবে, নইলে শোবার ঘরে কেন সে যাবে? এরপর সম্ভবত হঠাৎ আক্রমণে তিনি নিজেকে বাঁচাতে পারেননি। তবে একটা কথা মোটামুটি জোর দিয়ে বলা যেতে পারে, খুনি এক্ষেত্রে খুনের উদ্দেশ্যেই এখানে এসেছিল। কি করে বুঝলেন? এই নাইলন কর্ড, ওটা নিশ্চয়ই আপনার ঘরে এলোমেলো পড়ে থাকে না। আসলে এই খুনটা মোটিভেটেড। তাই জানা দরকার মীনাক্ষী দেবীর ফ্রেন্ড সার্কেলটা। নিশ্চয়ই কেউ ওর গোপন সূত্র ছিল। এনিওয়ে, পিএম রিপোর্টটা আগে পাওয়া দরকার। ও হ্যাঁ, আরেকটা কথা, ময়না মেয়েটা কেমন? আমি ঠিক বলতে পারবো না। ও দাদার কাছে কাজ করে। আমি ভালো করে দেখিও নি মেয়েটাকে। দরজা টরজা খুলে দেওয়ার ব্যাপারে কোনো চাকর বাকরের হাত থাকলেও থাকতে পারে, কিন্তু যে এসেছিল তাকে তো বোধহয় যেতে দেওয়া হয়েছে। মেইন গেটটা তাহলে কে বন্ধ করলো অত রাত্রে? প্লিজ মিস্টার ব্যানার্জি, মীনাক্ষীর এ ধরনের কলঙ্কিত মৃত্যুতে মল্লিক বাড়িতে একটা দুর্নাম ছড়িয়ে পড়বে। আত্মীয় স্বজনেরা অনেকেই কটু মন্তব্য করবে, তবু আমি চাই যে খুনি ধরা পড়ুক। আসলে কি হয়েছিল সেটা আমি জানতে চাই। মেয়েটাকে আমি বিশ্বাস করতাম, সে কোনো গর্হিত কাজ করবে এ আমি ভাবতেও পারি না, এখনও নয়। আর যদি করেও থাকে সেই সত্যিটুকু আমার জানা দরকার। বিশ্বাস যদি ভাঙে তা যেন সত্যের আঘাতেই ভাঙে। বাড়ি ফিরে খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন নীলের ঘরে এসে বসলাম তখন প্রায় 2:30 বেজে গেছে। মীনাক্ষী মল্লিকের হত্যাকাণ্ড আমার কাছে খুব একটা মামুলি বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল খুব সহজে ব্যাপারটা ঘটেনি। নীলের দিকে একবার তাকালাম। ও চোখ বুজে সোফায় হেলান দিয়ে গভীর মনোযোগে সিগারেট টেনে চলেছে। আমি কিন্তু কয়েকটা ব্যাপার ঠিক বুঝে উঠতে পারছিলাম না। মীনাক্ষী উগ্র আধুনিকা, শিক্ষিতা আর খেলাধুলায় পটু, বিশেষ করে লং টেনিস। সাধারণত যারা টেনিস খেলে তাদের কবজির জোর একটু বেশিই থাকে। ওর মতো একটা মেয়েকে অতর্কিতে আক্রমণ করাটা কি এতটাই সম্ভব? সে তো চিৎকারও করতে পারত। তাছাড়া যদি অচেনা কেউ এসে থাকে তাহলে সে কখন এসেছিল? এসে লুকিয়েই বা ছিল কোথায়? ওদের ঘরে লুকোনোর তো ঠিক জায়গা নেই। একটা বাথরুম, নীল একবার বাথরুমেও গিয়েছিল, তবে জানি না সেখান থেকে কোনো সূত্র পেয়েছে কিনা। নীল তখনও ধ্যানমগ্ন। তবু ওকে জিজ্ঞাসা করলাম, কিছু সিদ্ধান্তে এলে? বোকা, অদি অন্ত কিছুই দেখা যাচ্ছে না। টাকা পয়সা নয় খুব সম্ভবত। যদি ওর মৃত্যুতে দুই ভাই কিছু লাভবান হবে, তবুও আপাতত অর্থকারী লাভালাভের ব্যাপারটা ছেড়ে দিয়ে এগোনো যাক। সাধারণত এসব ক্ষেত্রে টাকা কড়ির থেকে অন্য কিছু ব্যাপার থাকে। খুনের ধারণা অনেক সময় খুনিকে চেনায়। দুই দাদা নিশ্চয়ই বোনকে ভাগ করতে আসবে না, অথচ বেশ বোঝা যাচ্ছে খুনি বেশ হিংস্র, উন্মাদ এবং ক্রোধী। তাহলে তোমার ধারণা বাইরের কেউ? সেটাই সম্ভবত। গতকালের সন্ধ্যার দুই আগন্তুকের খোঁজ পাওয়া দরকার, বিশেষ করে ছেলেটির। ওদের দুজনের আশাটা সবাই জানে, কিন্তু কখন গেছে কেউ জানে না। আচ্ছা, কোনো প্রতিহিংসা বা জেলাসির ব্যাপার থাকতে পারে না?
এমন ডাক সাইটে সুন্দরী মেয়ে কোথায় কখন কার মনে আগুন জ্বালিয়েছে, পোস্টমর্টমের রিপোর্টের ওপরেও অনেক কিছু নির্ভর করছে। তুমি টিপ আর কালো গোলাপের ওপর এত জোর দিচ্ছ কেন? ওগুলো তো খুব কমন জিনিস। এখানে বডি আনকমন, একটা মাত্র ব্ল্যাক প্রিন্স, তাও মেয়েটির মৃত সজ্জায় কেন? কোনো বিশেষ কেউ কি প্রেজেন্ট করেছিল? মধুর স্মৃতি বুকে নিয়ে কি সে বিছানায় শুতে গিয়েছিল? আর টিপটা এলো কোত্থেকে? খুবই সাধারণ একটি ভেলভেট টিপ, যা নাকি মীনাক্ষী দেবীর মতো মেয়ে পড়বে না। বাথরুমে আরও একটি ব্যাপার নজরে এলো, সজ্জার পাশে একটি সুন্দর কাঁচের গ্লাস। বোধহয় লক্ষ্য করেছিলি, ঠিক তেমনি একটা গ্লাস বেসিনের কলের মুখে পাতা ছিল। খোলা কল, সারা রাত মেঝেতে বেসিন উপচানো জল কেন? নানা চিন্তায় প্রায় দিন 8 কেটে গেল। ইতিমধ্যে আমরা মীনাক্ষীর বাড়িতে আসা 2 বন্ধুর খোঁজ করেছিলাম, ক্লাবে গিয়েও খোঁজ নিয়েছিলাম, কিন্তু ওর কোনো বন্ধুরাই সঠিকভাবে সেই ছেলেটির বা মেয়েটির কোনো হদিশ দিতে পারেনি। আর আশ্চর্য, একটা মেয়ে রহস্যজনকভাবে খুন হলো, খবরের কাগজে সে সম্বন্ধে প্রকাশিত হলো, অনেক বন্ধু মীনাক্ষীদের বাড়িতে খোঁজও নিতে এলো, কিন্তু সেই 2 জনকে আর আবিষ্কার করা গেল না। তবে কি সেই মীনাক্ষীর হত্যাকারী? পরিস্থিতি তালগোল পাকিয়ে গেল পরবর্তী কয়েকটা ঘটনায়। প্রথমে পিএম রিপোর্টটা পেতে আমাদের বেশি দেরিই হয়েছিল, আর সেটা বিভাস মজুমদারের কেরামতি। মৃতার স্টমাকে পাওয়া গেছে হুইস্কি। হত্যাকাণ্ডের পরেই তাকে ধর্ষণ করা হয়েছে, ফলে মৃতার দেহে শারীরিক কোনো টেনশনের উল্লেখ ছিল না। তবে সবথেকে অদ্ভুত এবং রহস্যজনক ব্যাপার এই যে মেয়েটির কুমারিত্ব সম্পূর্ণ অটুট। রিপোর্ট পড়ার পর নীলকে বললাম, লোকটি হয় পাগল নয়তো বিকৃত। মেয়েটির দেহকে সে ভোগ করে অথচ সহবাস না করেই চলে যায়। আমার মনে হয় লোকটা হয় একটা সাইকিক পেশেন্ট, নয় সহবাসে অক্ষম। নীলও কিছু না বলে আমার মুখের দিকে তাকিয়ে রইল। পকেটে জেরক্সের কপিটা রেখে বেরিয়ে গেল। কিন্তু দ্বিতীয় এবং মারাত্মক ঘটনা ঘটল তার পরেই। নীল বেরিয়ে যাওয়ার কিছু পরেই ডাক এলো এক অজ্ঞাত কণ্ঠস্বরে। তেমনই ভাঙাচোলা গলা। ফোন তুলেই বলল, নীল ব্যানার্জি বলছেন? নীলের পূর্বনির্দেশ থাকার কারণে আমাকে নীল ব্যানার্জি সাজতে হলো। হ্যাঁ বলুন, নীল ব্যানার্জি বলছি। বড় বিপদে পড়ে আপনার শরণাপন্ন হচ্ছি। আমার ভাই যিনি নৃশংসভাবে খুন হয়েছে। খুন? কিন্তু আমি তো পুলিশ নই। জানি, কিন্তু আমি চাইছি আপনি এখানে তদন্ত করুন, অবশ্য যদি আপনার আপত্তি না থাকে। আর এলেই তো সব বুঝতে পারবেন। পুলিশে খবর দেওয়া হয়েছে? না, এখনো দেওয়া হয়নি। আগে ওদের খবর দিন, তারপর আমরা আসছি। ও হ্যাঁ, ঠিকানাটা বলুন। লিখুন, মহিমালদা স্ট্রিট, কালীঘাট। আরও কিছু বলার ছিল, কিন্তু লাইনটা কট করে কেটে গেল। বাড়িতে নীল নেই, অথচ ওতে যাবো বলে দিলাম। কি করব ভাবছি, এমন সময় কি কারণে নীল আবার এলো। ফোনের কথাটা সব জানাতেই হঠাৎ উদাস গলায় বলল, গলাটা ভাঙা ভাঙা আবার ফ্যাস ফেসে, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি কি করে বুঝলে? প্রথম দিন যেবার মীনাক্ষীর বাড়িতে গিয়ে আমি বেকুব বনে যাই, সেদিন অমনি ভাঙা ভাঙা আর ফ্যাঁস ফেসে কণ্ঠস্বর শুনেছিলাম। আমার বদ্ধমূল ধারণা এই মেয়েটির কাজ কিছু হয়নি, তবে দিন 15-র মধ্যে খুন হলে অবাক হব না। তাহলে তো এখনই ওদের বাড়ি যাওয়া প্রয়োজন। তাড়াহুড়ো না করলেও চলবে। বলছি তো আজ কিছুই হয়নি, কিন্তু ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, খুনি কি আমাকে চ্যালেঞ্জ করছে? মৃত্যুর আগে মৃত্যুর সংবাদ পরিবেশন করে জানিয়ে দিচ্ছে ওই মেয়েটি নাকি খুন হবে। খুনি চাইছে কি? এ কি তার নিছক পাগলামি নাকি অত্যাধিক স্পর্ধা? সে আগেকার দিনে ডাকাতি করার মতো, তাই না? এক কাজ কর অজু, বরং আমার হয়ে আজ তুই ঘুরে আয়। পারিস তো ওই মেয়েটির ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের কিছু ঠিকানা সংগ্রহ করার চেষ্টা করিস, আর যদি সম্ভব হয় মেয়েটিকে কিছু সংকেতও দিতে পারিস। দুটো ঘটনায় যদি চেইনের ব্যাপার হয় তাহলে হয়তো কিছুর আলোর সন্ধান পেয়ে যেতে পারি। মীনাক্ষী কেসে হয়তো কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, তুই ঘুরে আয়। নীল আবার বেরিয়ে গেল। অগত্যা আমিও বেরিয়ে পড়লাম কালীঘাটের নির্দিষ্ট ঠিকানায়। বাড়িটা খুঁজে বের করতে আমাদের খুব একটা দেরি হলো না। এক পরিচারক দরজা খুলে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো, কাকে চাই? আপনার কি অ্যাপয়েন্টমেন্ট ছিল? হ্যাঁ,
একটু আগে উনি আমাকে ফোন করেছিলেন আসবার জন্য। এই যে আমার কার্ড। ও ঠিক আছে, আপনি ভিতরে এসে বসুন। দর্শনীয়ভাবে সাজানো বৈঠকখানা, লক্ষ্মীর প্রসাদ যেন সর্বত্র ছড়ানো। কিছুক্ষণ পরে 1 বছর 45-এর ভদ্রলোক আমাদের সামনে এসে দাঁড়ালো। ভদ্রলোক সোফায় বসতে বসতে বললেন, আমি অতনু বিশ্বাস, কিন্তু এই কার্ডে যে নাম লেখা রয়েছে তাকে তো আমি ঠিক চিনি না। বুঝলাম এটাও ঠিক আগের ঘটনারই পুনরাবৃত্তি। এই ভদ্রলোক আমাদের ফোন করেননি, তিনি এসবের বিন্দু বিসর্গও কিছু জানেন না। তবুও একবার জিজ্ঞাসা করলাম, আজ কিছুক্ষণ আগে আপনি কি কোনো কারণে আমাকে ফোন করেননি? আমি মনে করি আপনি একজন ব্যস্ত মানুষ। কেন আপনাকে বিরক্ত করব? আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। ঠিক এরকমই একটা ব্যাপার যে ঘটতে পারে সেটা অনুমান করেই আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। ফোনটা ফলস এটা আমার অনুমান ছিল। আপনাকে এই ব্যাপারে সজাগ করা বলে আমি মনে করি, আর সে কারণেই আমার আশা। ঠিক কোনো ক্রাইম আমি করেছি বলে মনে পড়ে না, অথচ সজাগ হওয়ার প্রশ্ন কেন সেটাই বুঝতে পারছি না। না, আমার বক্তব্য কিন্তু একটু অন্যরকম। দিন 20-25 আগে মীনাক্ষী মল্লিকের একটা হত্যাকাণ্ডের সংবাদ আপনি পড়েছেন। হ্যাঁ, পড়েছি। এইসব তো আজকাল হামেশাই হচ্ছে, তবে ওই খুনের ইঙ্গিত আমরা আগেই পেয়েছিলাম, যেমনটা আজ পেয়েছি। আমাকে খুলে বলুন, ঠিক বুঝতে পারছি না। এতএব আমাকে মীনাক্ষী মল্লিকের ঘটনার আনুপূর্বিক সব কিছু খুলে বলতে হলো, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। শোনার পর অতনু বিশ্বাস গুম হয়ে বসে রইলেন। তারপর বললেন, মানে আপনি বলতে চাইছেন আমার ভাইজি, শ্রীমতীর জীবন সংশয়ে দেখা দিয়েছে? জানি না, ভবিষ্যতের কথা কিছুই বলতে পারি না। তবে ওই যে বললাম, একই ঘটনার পুনরাবৃত্তি হোক এ আমি চাই না। তাই আপনার ভাইজিকে একটু সাবধানে রাখবেন, একটু চোখে চোখে রাখবেন। অচেনা কোনো মানুষকে। বুঝেছি, কিন্তু শ্রীমতীকে এখনই পাচ্ছি কোথায়? তার মানে? বর্তমানে সে তো কলকাতার বাইরে। বেড়াতে গেছেন? কোথায় গেছেন? শিমুলতলা। আমার বৌদি শ্রীমতীর মা ওখানেই থাকে, তাই মাঝে মধ্যেও শিমুলতলা যায়। একাই নাকি সঙ্গে কেউ আছে? হ্যাঁ, ও আর ওর এক বান্ধবী। কবে ফিরবেন? 2-3 দিনের মধ্যেই ফেরার কথা। বেশ। আপনার ভাইজি সম্পর্কে কি 2-একটা তথ্য পাওয়া যাবে? ওর ব্যক্তিগত জীবন সম্বন্ধে। হ্যাঁ, যতদূর জানা আছে তা বলতে পারি। শ্রীমতী দেবী তো আপনার ভাইজি বললেন, কিন্তু আপনার কাছে থাকাটা। আমার নিজের কোনো ছেলে মেয়ে নেই। তাছাড়া আমার দাদা মারা যান ওর জন্মের পরেই। বৌদির কেমন যেন সংসার থেকে ছাড়া ছাড়া ভাব এসে যায়। ভাইজি হলেও আমার মেয়ে, তাই আমার কাছে থাকে। ভাইজি কি করেন? 6th ইয়ার চলছে। এই মেয়েটা পাশ করার পরে ওর বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। পাত্র আমার বন্ধুরই ছেলে। কিছু মনে করবেন না, ওদের মধ্যে নিশ্চয়ই আলাপ পরিচয় রয়েছে। দে লাভ ইচ আদার। শ্রীমতী দেবীর বন্ধু বান্ধব কেমন? বন্ধু বান্ধবের সংখ্যা কি প্রচুর? হ্যাঁ, হুল্লোড় বাজবে না এটা বলতে পারি। তবে যে মেয়ে ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করেছে সে তো পর্দাসীন হতে পারে না। বন্ধু বান্ধব তো থাকবেই। এরপর আর বিশেষ কথাবার্তা হলো না। সামান্য চা জলখাবার খেয়েই উঠে পড়লাম। কিন্তু ঘটনার যে এত দ্রুত পট পরিবর্তন ঘটবে তা কিন্তু বুঝতে পারিনি। অতনু বিশ্বাসের কাছ থেকে 5 দিন পরেই নীলের ফোন এলো, শ্রীমতী খুন হয়েছে। সময় নষ্ট না করে ছুটে গেলাম ওর বাড়িতে। রীতিমতো শোকের ছায়া। অতনু বিশ্বাসের কাছে এবার সত্যিকারে নীলের পরিচয় দিলাম। ভদ্রলোক তখন ওসব নিয়ে মাথায় ঘামাচ্ছিলেন না। তার কেবল একটাই কথা, ওর মার কাছে মুখ দেখাবে কি করে। সেই একই প্রক্রিয়া, সেই একই খুনের ধরন। এই অবস্থায় মৃতা মৃত্যু পূর্বে আততায়ীর সঙ্গে যুদ্ধ করেছে এবং লাল রঙার নাইলন কাঠের ফাঁসে মরেছে। এবারেও সেই ব্ল্যাক প্রিন্স। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে নীল অনেক কিছু দেখল। এবারে অবশ্য কোনো টিপের দেখাও পেল না। তবে একটা না একটা সূত্র পাওয়াই যায়, সেটা সব ক্ষেত্রেই। যেখানে অতি সামান্য হলেও একটা সূত্র হাতে এলো, একটা সোনার আংটি। আংটিটা হাতে নিয়ে ওখানিক্ষণ নাড়াচাড়া করে মৃতার আঙুলে পড়াবার চেষ্টা করলো, কিন্তু কোনো আঙুলেই তা লাগলো না। অতনুবাবুকে জিজ্ঞাসা করেও তার কোনো হদিশ পাওয়া গেল না। আংটিটা কার? শ্রীমতীর তো নয়, বাড়ির কারোরও নয়। এ ব্যাপারেও ভদ্রলোক নিশ্চিন্ত।
মোটামুটি সকলকে জেরা করে জানা গেল গতকাল সন্ধ্যের পর শ্রীমতী আর বাড়ি যায়নি। সারা সন্ধ্যাতে সে নিজের ঘরেই ছিল। তার একমাত্র সঙ্গী ছিল তার ভাবি স্বামী। রাত 10টা পর্যন্ত ওখানেই ছিল, তারপর সেও চলে যায়। অবশ্য বিনোদ মানে বাড়ির কাজের লোকের জবানবন্দি থেকে জানা গিয়েছে রাত প্রায় 11:30 নাগাদ দিদিমণির কাছে একটি ফোন আসে। দিদিমণিকে ফোন ধরিয়ে দিয়ে সে চলে যায়। ফোনটি ছিল একটি মেয়ের। প্রায় রাত 1টা পর্যন্ত ফিল্মের সাউন্ড শোনা গেছে, যদিও তা খুবই নিম্ন স্বরে। অবশ্যই এ কিছু নতুন ব্যাপার নয়। ওদের দিদিমণি বেশ রাত করেই হয় পড়াশুনো করেন, নয়তো ক্যাসেটের ছবি দেখেন। তারপর আজ সকালে ধাক্কা দিয়েও যখন কোনো সাড়া পাওয়া যায় না, তখন গিন্নিমাকে খবর দেয় সে। শেষ পর্যন্ত দরজা ভেঙে দেখে এই সব কাণ্ড। তদন্তের প্রাথমিক কাজটুকু সেরে নীল বেরিয়ে এলো। আসবার সময় শ্রীমতীর ভাবি স্বামী অলঙ্কারের ঠিকানাটা নিয়ে এলো। সূত্র সন্ধানে আমরা একদিন হাজির হলাম অলঙ্কারের অফিসে। উনি একটা মার্কেন্টাইল ফার্মের উঁচুদরের চাকুরে। ওকে চেম্বারেই পাওয়া গেল। ভদ্রলোক অত্যন্ত ব্যস্ত ছিলেন। আমাদেরকে একটু বসতে বললেন। রিসেপশন রুমে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই বেয়ারে এসে আমাদের নিয়ে গেল ওর ঘরে। বছর 30-এর মধ্যেই বয়স তার। সুদর্শন, প্রায় 6 ফুটের কাছাকাছি। স্বাস্থ্যটিও বেশ মজবুত। ক্লান্ত হতাশার স্বরে বললেন, আর কতবার আপনারা আমাকে বিরক্ত করলেন বলুন তো? আপনারা কি এখনো বুঝতে পারছেন না যে আমি আমার স্ত্রীকে খুন করতে পারি না? নীল বলল, মিস্টার রায়, আমি বুঝতে পারছি পুলিশ ইতিমধ্যে আপনাকে অনেকবারই জেরা করেছে, কিন্তু আমি পুলিশ নই, তাদের পক্ষ থেকেও আসিনি। মিস্টার বিশ্বাস অর্থাৎ শ্রীমতী দেবীর কাকাই আমাকে প্রাইভেটে কেসটার তদন্তের ভাঁড় দিয়েছেন, আর সেই কারণেই আপনার কাছ থেকে কিছু সূত্র পেতে চাইছি। আপনাকে বিরক্ত করার বিন্দু বিসর্গ ইচ্ছেও আমাদের নেই। সবই তো সেই একই প্রশ্ন করবেন। বেশ, প্রশ্ন করুন, জানা থাকলে জানাবো। শ্রীমতী দেবীর ফ্রেন্ড সার্কেল সম্বন্ধে আপনার কিছু জানা আছে? আপনি তার নিকটতম মানুষকে চেনেন, সেই কারণেই আশা করতে পারি যে আপনি তার অনেক ব্যক্তিগত খবরই রাখতেন বা রাখার সুবিধা ছিল। খুব যে একটা মিশুকে মেয়ে ছিল তা বলা যায় না, তবে বন্ধু বান্ধব বা চেনা জানা একেবারেই নেই তাও না। আমি তা বলছি না, আমার বক্তব্য ওর ঘনিষ্ঠ কে কে ছিলেন। খুব ঘনিষ্ঠ তেমন কাউকে মনে পড়ছে না। ভালোবাসার ক্ষেত্রে আপনার কি কোনো প্রতিদ্বন্দ্বী ছিল? অ্যাবসার্ট, ওর মৃত্যুর আগের সন্ধ্যাতে আমাদের ভাবি জীবন সম্বন্ধে অনেক আলোচনা হয়েছে। না, ওসব কথা ভাবাও পাপ। আমি কিন্তু শ্রীমতী দেবীর বিশ্বস্ততা নিয়ে কোনো কথাই বলছি না। আমার জিজ্ঞাস্য অন্য কেউ আপনার প্রতিদ্বন্দ্বী ছিল কিনা। বলতে পারবো না, স্ত্রীর দিক থেকে তেমন কোনো আভাসও পাইনি। বাট ইট ওয়াজ আ রেপড কেস, এবং রেপিং হয়েছে তার নিজের শোবার ঘরে। অর্থাৎ এক্ষেত্রে আমাকে ভাবতে বাধ্য করছে যে ব্যক্তি সে রাত্রে শ্রীমতী দেবীর ঘরে গিয়েছিলেন সে খুবই পরিচিত। নিছক বলাৎকার করাই যদি তার উদ্দেশ্য হতো, তাহলে সে তার কর্মসমাধা করেই চলে যেত, অযথা খুনের মতো ব্যাপারে নিজেকে জড়াতো না। সেই জন্যই বলছি, একটু ভালো করে মনে করার চেষ্টা করুন। ওর ঘনিষ্ঠ অথবা ওর শোবার ঘরে যাওয়ার মতো আর কোনো মানুষকে মনে পড়ছে কিনা আপনার? কিছুক্ষণ চিন্তা করে মাথা নাড়তে নাড়তে আবার হতাশায় ডুব দিল। হঠাৎ নীলের পকেট থেকে শ্রীমতীর ঘরে পাওয়া আংটিটা বার করলো ও। আরও 2-4টে মামুলি প্রশ্ন করার পর আমরা উঠে পড়লাম। দেখুন তো মিস্টার রায়, এই আংটিটা চিনতে পারেন কিনা? না, এই আংটি আমার আগে দেখা নেই। শ্রীমতীকে এই আংটি আমি আগে কখনো পড়তে দেখিনি। উনি কোন ফুল বেশি ভালোবাসতেন? সব ফুলই ওর প্রিয় ছিল। চেম্বারের দরজার কাছে এসেছি, এমন সময় অলঙ্কার বললেন, কথাটা অবাস্তব, মানে এ ধরনের খুনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো উনি বন্ধু বান্ধব প্রসঙ্গ তুললেন বলেই বলছি। হ্যাঁ বলুন, আপনার কাছ থেকে কিছু শুনবো বলেই তো আশা। প্রায় বছরখানেক হলে এক ভদ্রমহলের সঙ্গে ওর ঘনিষ্ঠ হয়েছিল, খুব বেশি রকম। কি রকম? স্ত্রীর গানের গলাটা খুবই ভালো। ইউনিভার্সিটিতে ওর গানের জন্য এক নামেই পরিচিত ছিল। গত বছর রিউনিয়ন ফেস্টিভ্যালে ওর গান সবাইকে মুগ্ধ করেছিল। সেদিন আমি ওখানেই ছিলাম। গান শেষ করার পর আমরা যখন সবাই গ্রিন রুমে ফিরে আসি, তখন এক মহিলা নিচে থেকে এসে আলাপ করলেন। উচ্ছ্বসিত প্রশংসা করে বললেন উনি একটা ফিল্ম প্রডিউস করছেন, ছবিটা গানের। স্ত্রীর মতো একটা গলা ওর প্রয়োজন। আপত্তি না থাকলে উনি স্ত্রীকে ওনার ছবির নেপথ্য গায়িকা হিসাবে নিতে ইচ্ছুক। বেশ, তারপর? তারপর আর কি, ভদ্রমহিলা ঘন ঘন আসতে শুরু করলেন। স্ত্রীর আপত্তি ছিল না প্রফেশনাল গায়িকা হতে, আর সেই স্বল্প পরিচয় পরে ঘনিষ্ঠতায় রূপান্তরিত হয়।
কোনো রেকর্ড কি করা হয়েছিল? না, সে বই আর শেষ পর্যন্ত ফ্লোরে যায়নি। মহিলা এখন অন্য ছবির কথা ভাবছেন। মহিলার সঙ্গে আপনারও নিশ্চয়ই আলাপ হয়েছিল। সে তো হবেই। মহিলার নামটি নিশ্চয়ই আপনার জানা। মিস অর্চনা সেন। নিশ্চয়ই খুব সুন্দরী। কোনোভাবে সুন্দরী বলা যায় না, তবে বেশ স্মার্ট, ড্যাশিং, কথাবার্তায় যে কোনো মানুষের মন জয় করে নিতে পারেন। আর আপনি? ভক্ত হতে যাব কি জন্য? আমার ভাবি স্ত্রীর বন্ধু, ন্যাচারালি আমার সঙ্গে সামান্য পরিচয় হয়েছিল, তাছাড়া আর কিছু নয়। ওনার ঠিকানাটা বোধহয় আপনার জানা আছে। না, অবিবাহিত কোনো মহিলার ঠিকানা বা ফোন নম্বর রাখার অভ্যাস আমার নেই। স্ত্রীর কাছে হয়তো ছিল, আমার পক্ষে কিন্তু এর বেশি সময় দেওয়া সম্ভব নয়। আপনাদের কি আর কিছু জিজ্ঞাসা আছে? বেশ বুঝতে পারলাম, ভুলবশত উনি অর্চনা সেনের প্রসঙ্গ টেনে আনতে বিব্রত বোধ করছেন। এখন আমাদের এড়িয়ে যেতে পারলে বোধহয় শান্তি পান। নীলও তেমন আর কিছু প্রশ্ন না করে বিদায় নিল। রাস্তায় বেরিয়ে দেখলাম ওর মুখে বেশ একটা চিন্তার ছাপ। কিছুক্ষণ পর আমিই জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কি হলো বলো তো? কিসেব? এই অর্চনা সেন, ইনি আবার কিনি? একটা মেয়ে। দূর, তা বলছি না। বলছি অর্চনা সেনের কথায় অমন বিব্রত আর রূঢ় হয়ে পড়লেন কেন তিনি? লটঘট নেই তো? কে জানে, ত্রিকোণ প্রেমের ব্যাপার তো হামেশাই ঘটছে। শ্রীমতী বিশ্বাসের খুনের বীজ এখানে লুকোনো নেই তো? কীরকম? অলঙ্কার রায় হঠাৎই মনে করলেন অর্চনা সেনই হলো তার একমাত্র কাম্য মহিলা, অথচ শ্রীমতীকেও তার কথা দেওয়া রয়েছে, বিয়েটাও ঠিকঠাক। কার থেকে ছেড়ে ফেলবার কোনো উপায় ছিল না, তাই। কিন্তু তার জন্য বলাৎকারের কি প্রয়োজন? আর ঠিক এই একই ধরনের ব্যাপার তো এর আগেও ঘটেছে। মীনাক্ষী মল্লিক, ঠিক এই একইভাবে একই পরিণতিতে তাকেও আমরা দেখেছি, এবং দুটো খুনের চেহারাই একই। বুঝতে অসুবিধা হয় না যে খুনি একই ব্যক্তি। একই রকম লাল নাইলন কর্ড, একই রকম ব্ল্যাক প্রিন্স। ব্যতিক্রম এক জায়গায় পাওয়া যায় ছোট্ট একটি মেরুন রঙের ভেলভেট টিপ, অন্য জায়গায় একটি সোনার আংটি। তুই যদি বলিস অলঙ্কার শ্রীমতীকে খুন করেছে, তাহলে সে মীনাক্ষীকেও খুন করেছে, এটাই ভাবতে হয়। অন্তত খুনের ধরন দেখে যে কোনো লোকই এটা স্বীকার করবে। আরও একটা ব্যাপার আছে, দুটি ক্ষেত্রে কিন্তু খুনি আগেই সজাগ করে দিয়েছিল মৃত্যু খরাটা কার মাথার ওপরে নেমে আসতে চলেছে। অলঙ্কারকে তো উড়িয়ে দেওয়ার কোনো কারণ দেখছি না। হয়তো সে মীনাক্ষীর সঙ্গে প্রেমের খেলা খেলেছিল, উদ্দেশ্য ছিল একটা রমণীর দেহভোগ। তবে শ্রীমতীর সঙ্গেও প্রেম করেছে। শ্রীমতীর পর এখন ধরেছে অর্চনাকে। হি ইজ ভেরি হ্যান্ডসাম, ঝকঝকে তকতকে মার্জিত পুরুষ, শাসালো চাকরি, যে কোনো মেয়েই ওর প্রেমে পড়তে পারে, আর ও সেই সুযোগগুলো নিয়ে যাচ্ছে। কথাগুলো তোর একেবারে উড়িয়ে দিচ্ছি না, সন্দেহের তালিকা থেকে বাদও দিচ্ছি না। তুই যা বললি তা 100% কারেক্ট হতে পারে। অর্চনা দেবেরও হোয়ার অ্যাবাউটস জানা দরকার। তোর ধারণা যদি ঠিক হয়, তাহলে অর্চনা সেনেরও জীবন বিপন্ন হতে পারে। আবারও একটা কথা, মীনাক্ষী মল্লিক হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগে তার আশেপাশে ছিল একজন পুরুষ আর একজন মহিলা। এক্ষেত্রেও যদিও শ্রীমতীর হত্যাকাণ্ডের আগে আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র অলঙ্কারকে, তবুও মনে রাখিস সে রাত্রে শ্রীমতীর কাছে রাত প্রায় 11:30টার সময় একটা মেয়ে ফোন করেছিল। তুমি কি বলতে চাইছো? এই দুটো হত্যাকাণ্ডের সঙ্গে একটি ছেলে ও একটি মেয়ে যুক্ত রয়েছে? ছেলেটির মোটিভ না হয় বোঝা যায়, কিন্তু মেয়ে, তার ফাংশনটা কি? খুনের সঙ্গে তার কি সম্পর্ক? ইয়েস, আসল কথা হচ্ছে মোটিভ। ওটা বুঝতে পারলে খানিকটা এগোনো যেত, কিন্তু চারিদিকেই তো ভোঁভা। তবে একটা কথা অত্যন্ত স্পষ্ট, কেসটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ডিফিকাল্ট। খুনি যেই হোক, সে অত্যন্ত চালাক। কোথাও কোনো প্রমাণ রাখছে না যা দিয়ে তাকে আইডেন্টিফাই করা যায়। নীলের কণ্ঠে রীতিমতো হতাশার সুর। আমি অবশ্যই এই তদন্তের ব্যাপারে বেশি চিন্তা ভাবনা করতে পারি না। বেশিক্ষণ ভাবতে গেলেই আমার ঘুম পায়। নম্বর মিলিয়ে কিছুটা এগিয়ে যেতেই পেয়ে গেলাম অর্চনা সেনের বাড়ি। বেশ ঝকঝকে 3তলা বাড়ি। 2-4বার কলিং বেল টিপতেই বছর 25-26 থেকে 30-এর মধ্যে এক যুবতী এসে দাঁড়ালেন সামনে। কাকে চান? কিছু না বলে নীল তার কার্ডটা এগিয়ে ধরল।
কার্ডটা ফেরত দিতে দিতে অর্চনা বললেন, আমি অর্চনা সেন। ইজ দেয়ার এনিথিং রং উইথ মি? কয়েকটি ব্যাপারে আমার সঙ্গে কথা বলা উচিত মনে করেই আমরা এসেছি। গোয়েন্দা মিন্স বদারেশন, উইচ আই ডোন্ট লাইক। আর আমি এমন কিছু অপরাধ করিনি যে আমাকে গোয়েন্দার জেরা ফেস করতে হবে। ঠিক বলেছেন ম্যাডাম, যে কোনো ভদ্রলোকই গোয়েন্দাকে অ্যাভয়েড করতে চান, কিন্তু গোয়েন্দারা বড় পাঁচ আটা। তবে আপনি যখন কোনো অন্যায় করেননি তখন আপনার ভয়টা কোথায়? ভয়টাই আমি একটু কমই পাই মিস্টার। আসলে আমি আপনাদের সঙ্গে কথা বলতে বিশেষ ইন্টারেস্ট পাচ্ছি না। আজ আপনি আমাকে না করে দিলে আমাকে নিশ্চয় ফিরে যেতে হবে। তবে পুলিশের বিশেষ নির্দেশনামা থাকলেই আপনি হয়তো কথা বলতে ভালোবাসতে ইচ্ছে না থাকলেও ভালোবাসতে বাধ্য হবে। বিচিত্র এই জগৎ, বুঝলেন কি না? ভুরুকুচকে অর্চনা আমাদের দুজনকে ভালো করে দেখলেন। এতটা রাফ হবেন না ম্যাডাম, সত্যি কয়েকটা দরকারি কথা ছিল। আপনি সহযোগিতা করলে একটি মেয়ের মৃত্যু রহস্যের কিনারা করা চাই। মৃত্যু রহস্য? কার মৃত্যু? শ্রীমতী বিশ্বাসকে বোধহয় আপনি চিনতেন। হ্যাঁ চিনি, খুব ভালো করে চিনি। গানের গলাটা খুবই ভালো। আপনি কি জানেন তিনি কয়দিন আগে খুন হয়েছেন? ও মাই গড, বলছেন কি আপনি? আপনি কি রিসেন্টলি তার বাড়িতে গিয়েছিলেন বা কাগজে পড়েননি? নো, বিকজ আই ওয়াজ নট ইন কলকাতা। কতদিন আপনি কলকাতার বাইরে? নিয়ার অ্যাবাউট 1 মান্থ। আই সি। তা বাইরে বলতে কত দূর, আই মিন কোথায় গিয়েছিলেন? মুম্বাই। একটা ডাবল ভার্সন ছবি করার কথা ভাবছি, তারই প্রিপারেশনের জন্য। ভেরি স্যাড নিউজ টু মি। যাবার আগেও শ্রীমতীর সঙ্গে আমার দেখা হয়েছিল। আমার খুবই ইচ্ছে ছিল ওকে দিয়ে গানগুলো গাওয়ানো। শি ওয়াজ নো ডাউট এ ট্যালেন্টেড সিঙ্গার। গায়িকা হিসেবে ওকে আমি ফার্স্ট ইন্ট্রোডিউস করতে চেয়েছিলাম। আমার সমস্ত প্ল্যানই ভেস্তে গেল। অলঙ্কার ঠিকই বলেছিল, অর্চনা সেন সত্যিই কথাবার্তায় বেশ চটপটে। দেখতে মোটেও সুন্দরী নন, মহিলাসুলভ কমনীয়তাও কম, কিন্তু খুব স্মার্ট। কোথাও কোনো জড়তা নেই, ছিপছিপে চেহারা, পরনে মেরু রঙের সিল্কের শাড়ি আর একই রঙের ব্লাউজ, ঠোঁটে হালকা রঙের ছোঁয়া, কপালে মেরুন রঙের ভেলভেট টিপ, পায়ে চপ্পল। দেখলে মনে হয় অর্থা ভাব নেই। নীল কিছু একটা বলতে চাচ্ছিল, অর্চনা সেন নীলকে বাধা দিয়ে বললেন, আসুন ভেতরে বসা যাক। দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণই বা কথা বলা যায়। আমি আবার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। মনটা বড় খারাপ করে দিলেন মিস্টার ব্যানার্জি। ভাবতেও পারছি না যে শ্রীমতী নেই। আমরা বৈঠকখানায় গিয়ে বসলাম। বেশ ছিমছাম সাজানো ঘর। শ্রীমতী খুন হবে কেন? কে করলো এ কাজ? সেটাই তো আমাদের সবার শেষ জিজ্ঞাসা, আর সেই কারণেই আপনার কাছে আসা, বুঝলেন, যদি কিছু হদিশ পাওয়া যায়। আচ্ছা মিস সেন, অলঙ্কার রায় নামে কি আপনি কাউকে চেনেন? অফকোর্স, উই আর ইন লাভ উইথ ইচ আদার। কিছুদিনের মধ্যেই আমরা বিয়ে করছি। সে কি? আমি তো শুনেছিলাম। শ্রীমতীর প্রসঙ্গ তুলবেন? ওটা রিউমার। আসলে ওর মতো ব্রাইট ছেলে পেয়ে শ্রীমতীর কাকা আর লোভ সামলাতে পারেননি। উনি চেয়েছিলেন ওদের বিয়ে দিতে, কিন্তু আমি জানি ওরা পরস্পরের বন্ধু ছাড়া আর কিছুই নয়। প্র্যাকটিক্যালি শ্রীমতী ওর কেরিয়ার নিয়েই ব্যস্ত। ওর স্বপ্ন ছিল মস্ত গায়িকা হবার। বিয়ে টিয়ের কথাও চিন্তাই করতো না। কিন্তু অলঙ্কার বাবু যে বললেন শ্রীমতীকে বিয়ে করবেন, কোনো বিশেষ উদ্দেশ্য নিয়েই ও আপনার কাছে সত্যি কথা বলেনি। সেই বিশেষ উদ্দেশ্যটা কি? জানি না, আমার সঙ্গে দেখা হলেই বুঝতে পারবো। তবে না ভেবে চিন্তে ও কিছু করে না। আপনার ব্যাপারটা কি শ্রীমতীর কাকা জানতেন? হাউ কুড আই সে? আপনার সঙ্গে অলঙ্কার বাবুর শেষ কবে দেখা হয়েছিল? মাসখানেক আগে, মানে মুম্বাই যাবার আগে। শ্রীমতী দেবীর আর কোনো অ্যাফেয়ার্স সম্পর্কে আপনার কিছু জানা আছে কি? না নেই, তবে এটুকু বলতে পারি, মানে গেস করতে পারি, অলংকারের ওপর যে শ্রীমতীর সামান্য দুর্বলতা ছিল না তা নয়। তবে ওই যে আগেই বললাম, লাভের থেকে কেরিয়ার ওর কাছে অনেক বড় ছিল। ও প্রায়ই বলতো বাবার অকাল মৃত্যুতে মা বড় কষ্ট পেয়েছেন, ওকে বড় হতে হবে, মায়ের দুঃখ ঘোচাতে হবে। না, শ্রীমতীর পক্ষে অন্য কোনো অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়া অসম্ভব। But she was brutally raped and murdered. আপনি বলছেন কি? এক্স্যাক্টলি সো। আর সেই জন্যই তো ভাবতে বাধ্য হচ্ছি ওর জীবনে অন্য কোনো পুরুষের আবির্ভাব ঘটেছিল কিনা। আমার কিছু বলার নেই। প্র্যাকটিক্যালি মানুষের মনের খবর কেই বা বলতে পারে। তবে রেপের সঙ্গে কিন্তু অ্যাফেয়ার্সের কোনো সম্পর্ক নাও থাকতে পারে। আপনার কথা উড়িয়ে দিচ্ছি না। আচ্ছা মিস সেন, আপনার আপত্তি না থাকলে সামান্য কিছু ব্যক্তিগত প্রশ্ন করব?
করুন, আমার লুকোবার মতো কিছু নেই। আপনার আত্মীয় স্বজন? আমি আর আমার বাবা, এই নিয়ে আমার সংসার। মা? নেই। ভাই বোন? কেউ নেই, শুধু আমি আর আমার বাবা, সমর সেন। বাবা কি করে? মানে আপনি তো ফিল্ম প্রডিউস করার কথা চিন্তা ভাবনা করতেন। বুঝেছি আপনি কি বলতে চাইছেন। আমার বাবা ফিল্মেরই লোক, অন্নপূর্ণা ডিস্ট্রিবিউশন ওনারই। এছাড়াও কিছু হিট বাংলা ছবি উনি এর আগে করেছিলেন। এখন বয়স হয়েছে, আমি ওনার ছেলে এবং মেয়ে, আমাকেই সব দেখতে হয়। ন্যাচারালি আই ড্রিম ফর এ কমার্শিয়াল ফিল্ম। পুত্রের অভাবে তো পৈতৃক ব্যবসা তুলে দেওয়া যায় না। নিশ্চয় নিশ্চয়। তাহলে আজ আমরা উঠি। আর তেমন বিশেষ কথাও ছিল না, আমরা উঠে পড়লাম। বাইরে বেরিয়ে এসে নীল বলল, কে সত্যি বলেছে, অর্চনা না অলংকার? তুমি প্রেমের কথা বলছো? সাধারণত মেয়েরা প্রেমের ব্যাপারে এত সোচ্চার হয় না। অর্চনা নামের মেয়েটি কিন্তু আর 5টা মেয়ের থেকে আলাদা। তাছাড়া এখনকার ছেলেমেয়েরা ভালোবাসা কথা জানতে 2 সেকেন্ড সময় নেই। প্রেম খুব ইজি ব্যাপার এখন, কিন্তু পরস্পরের ভার্সনটা সম্পূর্ণ বিপরীত। অলংকার বলছে তার সঙ্গে অর্চনার কোনো সম্পর্কই নেই, আর অর্চনা বলছে অলংকার আর শ্রীমতীর এপিসোডটাই রিউমার। তার সঙ্গে শ্রীমতী হত্যার কি সম্পর্ক? ঘটনা যদি ত্রিকোণ প্রেমে সমীবদ্ধ হয় তাহলে মোটিভ ক্লিয়ার। শ্রীমতীর মৃত্যুটা যে কেউই ঘটাতে পারে, কিন্তু যেভাবে খুনটা হয়েছে সেটা কি অর্চনার পক্ষে করা সম্ভব? ওদিকে মীনাক্ষী মল্লিকের ঘটনাটাও একই রকম। আমার কেন জানি না মনে হচ্ছে এই 2 হত্যাকাণ্ডের মাঝে কোথাও একটা যোগসূত্র আছে। আবার হয়তো দেখা যাবে শেষ পর্যন্ত এমন একজন হত্যাকারী বলে প্রমাণিত হলো যাকে আমরা এখনো চোখেই দেখিনি। সব ব্যাপারটাই এখন কেবল ধোঁয়া ধোঁয়া। অর্চনা সেনের যা কাঠ চেহারা, শ্রীমতীকে ছেড়ে অলংকার কি সত্যি ওর প্রেমে পড়বে? যৌবন বড় সর্বনাশ সময়, প্রতি পদে এখন ভুলের খেলা, আর সেই খেলা খেলতেই তো ভালোবাসে যুবক যুবতীরা। শহর কলকাতায় ঘটনার কোনো শেষ নেই, বিচিত্র ঘটনার প্রবাহ থাকেই। প্রথমে মীনাক্ষী মল্লিক, পরে শ্রীমতী বিশ্বাস। নীল যখন মীনাক্ষী আর শ্রীমতীর হত্যাকাণ্ডের রহস্য নিয়ে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই পুলিশের খাতায় একে একে যুক্ত হয়েছে রমা মণ্ডল, পিউ দত্ত, দুর্বা সেন আর নন্দিনী বসাকের নাম। পরপর এতগুলো খুন হওয়ার পর স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হলো। প্রতিটি খুনের ধরন এক এবং পিএম রিপোর্টও এক। নীলের মতো কলকাতায় আরও কিছু শখের গোয়েন্দায় এ নিয়ে মাথা ঘামাতে শুরু করে দিয়েছে। নীলকে ঠিক বোঝা যাচ্ছে না, ও যেমন মুডে থাকে সেইভাবেই রয়েছে, কেবল মাঝে মাঝে বেশ অন্যমনস্কর গম্ভীর হয়ে যায়। ওকে ব্ল্যাক প্রিন্স সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করলেই ও পাশ কাটায়, বলে, আমার থেকেও অনেক রথী মহারথীরা মাথা ঘামাচ্ছেন, ওরাই ঘামাক। ব্যক্তিগত অনুরোধে 2 জন লোক কিন্তু তোমার কাছে এসেছিল, শিশির মল্লিক আর অতনু বিশ্বাস। মনে আছে, তবে ঘটনাটা এখন সীমাবদ্ধ নয়, চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাহলে তুমি কিছু মনে করছো না কেন? পারবে না ব্ল্যাক প্রিন্সের রহস্যভেদ করতে? কে জানে, তবে 2টো জিনিস আমাকে বড় ধাঁধায় ফেলেছে। যদিও সমস্ত ব্যাপারটা খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো। বিশাল একটা শহর, কয়েক লক্ষ লোক এখানে বসবাস করে, অত্যন্ত সূক্ষ্ম কয়েকটা সূত্র। একটা মোস্ট অর্ডিনারি টিপ, একটা সোনার আংটি, লাল লাইলন কর্ড আর একটা করে ব্ল্যাক প্রিন্স গোলাপ। কিন্তু সবকটা খুনের মধ্যে একটা অদ্ভুত যোগসূত্র রয়ে গিয়েছে। কিরকম? প্রত্যেকটা মেয়েই সুন্দরী, প্রত্যেকেই রেপড, এবং সেটি ঘটেছে নিজের স্বজন কক্ষে। কটা উটকো লোকের পক্ষে সবার চোখ এড়িয়ে একটি মেয়ের শোবার ঘরে লুকিয়ে থাকা এবং তাকে হত্যা করা এবং রেপ করা, ভাবতে অসুবিধা হচ্ছে। তার মানে তুমি বলতে চাইছো খুনিকে প্রত্যেকটা মেয়ে চিনত? অঙ্ক তো তাই বলছে। লোকটা কি লেডি কিলার? জানি না, তবে মেয়েদের দুর্বল করার মতো কিছু গুণ তার আছে। লোকটা নিঃসন্দেহে খুব চালাক, এমন কিছু প্রমাণ সে রেখে যায়নি যাতে করে তাকে ট্রেস আউট করা যায়। তাহলে কি এভাবেই চলবে? মডার্ন গোয়েন্দারা সব হার মেনে যাবে আর একের পর এক মহিলা নিধন হয়ে চলবে? তা কি হয়, ধরা তাকে পড়তেই হবে, বাট হাউ? বুঝলাম গোয়েন্দা নীল ব্যানার্জিকে এবার বেশ বেকায়দায় পড়তে হয়েছে। এখনও নিরেট কালো অন্ধকারের চটেই হারিয়ে রয়েছে।
অবশ্যই ইতিমধ্যেও কিছু কাজ করেছে। ও এই 1 মাসের অনেকের গতিবিধি জানবার চেষ্টা করেছে। একদিন আমি ওর বাড়িতে এসে দেখি ও দাবা সাজিয়ে বসে রয়েছে। আসলে ও রাস্তা খুঁজে পেতে চাইছে। এমন সময় ফোন বেজে উঠল। আজকাল ফোন এলেই ভয় লাগে। কে জানে, আবার না ব্ল্যাক প্রিন্স ফোন করে মৃত্যুর পরোয়ানা শোনায়। ফোনটা তুলতেই ওপার থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। হ্যাঁ আছেন, কি নাম বলছেন? ও আচ্ছা আচ্ছা, ধরুন। দাবার চালে মন থাকলেও কানটা ছিল এদিকেই। জিজ্ঞাসা করলো, কি নাম বলেছে? মিস রনিতা বাসু। রিসিভারটা একরকমে আমার কাছ থেকে ছিনিয়েই নিল। ওকে বলতে শুনলাম, তাই একটু হতাশ হতে হচ্ছে। না না, নিরাশ হবার কোনো কারণই নেই। কি বললে? বেশ তো, উপসর্গ ছেটে দিতে বেশি সময় লাগবে না। আসল উদ্দেশ্য ভুলো না। ওকে, উইশ ইউ বেস্ট অফ লাক। রাখলাম। ফোনটা নামিয়ে রেখে ও কিছুক্ষণ গুম হয়ে দাঁড়িয়ে রইল। তারপর নিজের মনে মনেই বলল, আসতে হবে, আসতেই হবে। কি ব্যাপার, কাকে আসতে হবে? না কিছু না। তা কাল কি তোর কিছু কাজ আছে? তেমন কিছু নয়। ব্ল্যাক প্রিন্স তো খুব রেয়ার, তাই না? যে সময় যে জিনিসটা হাতের কাছে পাওয়া যায় না সেটাকেই তো রেয়ার বলে। লাল গোলাপ, সাদা গোলাপ, পিঙ্ক বা ইয়েলো গোলাপ, এগুলো তো সচরাচরই দেখা যায়। কাল একবার নিউ মার্কেটে যাব। চক্রবর্তীর দোকানে একটু খোঁজ নিতে হবে। মেয়েটাকে? কোন মেয়ে? রনিতা বাসু। জাস্টিস ইন্দ্রনীল বাসুর একমাত্র মেয়ে, অসাধারণ সুন্দরী। তোমার সঙ্গে কি সম্পর্ক? হিংসে হচ্ছে নাকি? ওসব ছাড়ো, ব্যাপারটা জানতে চাইছি। মেয়েটি খুব ভালো। ও যে রাজি হবে ভাবতেই পারিনি। তবে খুব রিস্কি গেম। বড্ড হেয়ালি করছো কিন্তু। এবারের গেমটাই তো হেঁয়ালিতে ঠাসা। সে রাত্রে আর কোনো কথা হলো না। নীল বসলো দাবায় আর আমি বই নিয়ে। নিউ মার্কেটের বাইরে গজিয়ে উঠেছে বহু দোকান। নিউ মার্কেটের দক্ষিণ পশ্চিমে ছোট্ট গেট দিয়ে ঢুকে পড়লাম আমরা। একদিকে খান্নার বইয়ের দোকান আর অন্যদিকে ফরেন গুডস। একদম সোজা এগিয়ে গেলাম ফুলপট্রির দিকে। চক্রবর্তীর দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই খোদ চক্রবর্তীকেই পাওয়া গেল। নীলের সঙ্গে ওর বহুদিনের আলাপ। ও একটা বোকে সাজাচ্ছিল। নীলকে দেখে একগাল হেসে উঠল। আরে কি খবর ব্যানার্জি দা, এবার অনেকদিন পরে এলেন, নিশ্চয়ই কোনো জরুরি ব্যাপার। চক্রবর্তীবাবু, সত্যি আমি একটি খুব জরুরি কাজে এখানে এসেছি। সে আপনাকে দেখেই বুঝেছি। বলুন, আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি? একটা ইনফরমেশন চাই। কীরকম? এখানে ব্ল্যাক প্রিন্স কার কাছে পাওয়া যেতে পারে? কালো গোলাপ? না, আমার কাছে তো নেই, আমি রাখিও না। অন্য কোনো খদ্দের হলে ডাইরেক্ট না বলতাম। তবে আপনার ব্যাপার, আমায় একদিন সময় দিতেই হবে। আসলে এখনও তো ঠিক জম্পেশ করে শীত পড়েনি, আমদানি একটু কমই। না না, আপনার অত ব্যস্ত হবার দরকার নেই। আসলে জানতে চাইছি, ওটা কি যখন তখন পাওয়া যায় নাকি আগে থেকে বলে রাখতে হয়? ওই যে বললাম, এটা সম্পূর্ণ আমদানির উপরে নির্ভর করে। সাধারণত শীতকালে আমদানি বেশি হয়। তা এরকম গোলাপের খদ্দের কী রকম? অন্য গোলাপের তুলনায় দাম বেশি, তাই খদ্দের একটু কম। গত কয়েক মাসের মধ্যে কোন বিশেষ একটি লোক বেশ কয়েকবার আপনার কাছে কি এসেছে, কোনো ব্ল্যাক প্রিন্স কিনেছে? ব্ল্যাক প্রিন্স আমি রাখি না, ওটা আমার প্রেজুডিস বলুন বা কুসংস্কার বলুন। সেই জন্যে আমি দেখেছি, যতবারই ওই মাল এনেছি আমার কিছু না কিছু ক্ষতি হয়েছে। অনেকেই রাখে, আর পেলেই রাখে, আমদানি থাকলেই নিয়ে আসে। চক্রবর্তীবাবু, একটু খোঁজ নিয়ে কি বলতে পারেন গত কয়েক মাসের মধ্যে নিয়মিতভাবে কি কেউ ব্ল্যাক প্রিন্স কিনেছে কিনা? খুব শক্ত, কোনো দোকানদারের পক্ষেই নিখুঁতভাবে কিছু বলা সম্ভব নয়। তবু চলুন দেখি। পাশাপাশি আরও কয়েকটা দোকান আছে। নীল তাদেরই একটাতে জিজ্ঞাসা করলো, রেগুলার খদ্দের আর তেমন কেউ নেই বলছেন? আমাদের জীবনে খুব একটা বেশি ফুলের দরকার পড়ে না। মানুষ মরলে নয়তো বিয়ে বা অন্নপ্রাশনে। বিয়েতে ফুল সাজানোর মতো মন আর কজনের আছে? অবশ্য ইদানিং একটু সভা সমিতির মিছিলের চল বেড়েছে। কিছু কিছু লোক মাঝে মধ্যে তোড়া কিনে নিয়ে যায়। ও হ্যাঁ, একজন মাঝে মাঝে ওই ব্ল্যাক প্রিন্স কিনতেন। তা তিনিও তো মাসখানেক হলো আর আসেননি।
তাকে চেনেন? না সাহেব, কি করে চিনব বলুন? এরা সব উড়ো খদ্দের, কালে ভদ্রে। দেখলে চিনতে পারবেন? তা হয়তো পারবো। চেহারার একটা আভাস দিতে পারবেন কি? এই ধরুন ওই সাধারণ বাঙালির মতো হাইট, কথাবার্তা কিন্তু খুবই কর্কশ, গলার আওয়াজ মেয়েদের মতো সরু। যে কদিনই এসেছিল চোখে কালো চশমা ছিল, ঢোলা শার্ট, ডেনিম প্যান্ট, এই আর কি। তার মানে আপনার পার্মানেন্ট শাঁসালো খদ্দের হচ্ছে নূর আলী, তাই তো? ঠিকানা পাওয়া যাবে কি? হ্যাঁ সাহেব, খুব রইস আদমি, যাবে। দিন 15-20 বা মাস খানেকের মধ্যে নূর আলী ছাড়া অন্য কেউ যদি ব্ল্যাক প্রিন্স কিনতে আসে, কৌশল করে তার বাড়ির ঠিকানাটা রেখে দিতে পারেন কি? চক্রবর্তীবাবু আমাকে বলেছে না আপনি গোয়েন্দা মানুষ। আমি বুঝতে পারছি আপনি কারো তল্লাশি করছেন। আপনার কাজে কিছু হেল্প করতে পারলে আমার বেশ ভালোই লাগবে। তবে ব্যানার্জি সাহেব, কাজটা শুনতে ইজি হলেও ব্যাপারটা বেশ শক্ত। দুম করে একটা খদ্দের কাছ থেকে কি তার ঠিকানাটা জিজ্ঞাসা করা যায়? নিশ্চয় জিজ্ঞাসা করা যায় না, তবে কৌশল বা কথার ফেরে খানিকটা আভাস অন্তত পাওয়া যায়, তাই না? ঠিক আছে, যখন আপনার বিশেষ দরকার তখন আর চেষ্টার কসুর রাখবো না। নীল পকেট থেকে তার কার্ডটা এগিয়ে দিল। এটা রাখুন, যদি সম্ভব হয় একটু চেষ্টা করে দেখবেন, ফোনে খবর দেবা। নইলে আমি মাঝে মাঝে লোক পাঠিয়ে খবর নিয়ে নেব। আর একটা কথা মনে রাখবেন শফি সাহেব, কাজটা কিন্তু খুব জরুরি এবং গোপনীয়। নিউ মার্কেট থেকে বেরিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরলাম। হঠাৎ নীল বলল, অজু, পাশেই একটা নতুন চীনে খাবারের দোকান হয়েছে, একটু খেয়ে নি। খাওয়া দাওয়ার পর তুই বাড়ি চলে যাবি, ফোনের কাছাকাছি থাকবি। ইম্পর্টেন্ট কোনো খবর এলে নোট করে নিবি কিন্তু। আর তুমি? একটা ঘোরাঘুরির ব্যাপার আছে বুঝলি, আমার হয়তো ফিরতে রাত হবে আজকে। খেতে খেতে প্রায় কোনো কথাই হলো না। আমিও নীলকে খুব একটা ঘাটাচ্ছিলাম না, কারণ বেশ বোঝা যায় ও চিন্তায় মগ্ন। খাওয়া দাওয়ার একেবারে শেষ পর্বে এসে নীলকে জিজ্ঞাসা করলাম, মনে হচ্ছে তুমি অনেকটা এগিয়েছো। না, কিছু এগোয়নি, তবে একটা টোপ ফেলেছি। টোপটা কি? সে আছে, তবে আমি যা সন্দেহ করছি তা যদি সত্যি হয় তাহলে হয়তো টোপটা সে গিললেও গিলতে পারে। খুনি সম্বন্ধে কোনো আইডিয়া পেয়েছো নিশ্চয়ই? বললাম না, একটু অনুমানকে ভিত্তি করেই এগোচ্ছি, দেখা যাক কি হয়। তুই এবার কাট, আমি চলি। এখন কোথায় যাবে? বুনো হাঁসের সন্ধানে। দেখতে দেখতে আরও 15 দিন কেটে গেল। শীতটাও বেশ জমাট বাঁধতে শুরু করেছে। আমায় একাই থাকতে হচ্ছে, কারণ নীলবাবুর কোনো পাত্তাই নেই। মাঝে মধ্যে দেখা হলে জিজ্ঞাসা করে যে কোনো ফোন টোন এসেছিল কিনা। আমি সির্ফ না বলে চুপ হয়ে যাই। এরকম ঘটনায় এর আগেও অনেকবার ঘটেছে। রহস্যের যতই শেষের দিকে আসে ততই যেন নীলের সঙ্গ আমার হারাতে হয়। কিছুতেই শেষ পর্যায়ে ও আমাকে সঙ্গে নেয় না, বলে দ্বিতীয় কেউ থাকলে নাকি ওর তদন্তে ব্যাঘাত ঘটে। কিন্তু ব্ল্যাক প্রিন্স রহস্য যে ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে গেছে তা আমি বুঝতে পারিনি। তা বুঝতে গেলে যে ধরনের বুদ্ধি ও মানসিকতার প্রয়োজন তাও আমার নেই। হঠাৎ একদিন নীল এসে বলল, একটা অতি সহজ ব্যাপার যে কোনো একদিন আমার মগজে আসেনি, অথচ এটা যদি আগে মাথায় আসতো তাহলে এতগুলো খুন কিছুতেই হতো না। তার মানে তুমি বলতে চাইছো আর খুন হবে না? মনে হয় না। অর্থাৎ ফক কেটে গেছে, হত্যাকারী তোমার কাছে এখন ক্লিয়ার অবজেক্ট? আমি জানি, খুনের সব বৃত্তান্ত জেনে গেছি। কৃতিত্বটা রনিতারই, ও না থাকলে বোধহয় মোটিভটা এখনও আমার কাছে ক্লিয়ার হতো না। কি মোটিভ? বলবো, সব পরে জানতে পারবি, কিন্তু আমি ভাবছি এ ধরনের মোটিভের পিছনে আর কোনো বড় কারণ আছে কিনা। খুনি যদি নিজে থেকে সে কারণ না জানাই তাহলে আমাদের কোনো মস্তিষ্কেরই কাজ দেবে না। খুনির নাম তো নিশ্চয়ই এখনই জানাবে না, তবে একটা কথা জিজ্ঞাসা করব, যদি জানতেই পেরে থাকো তাহলে তাকে গ্রেপ্তার করছো না কেন? আমি জানি খুনগুলো কে করেছে, আমি জানি খুনগুলো কিভাবে হয়েছে, এও জানি এই মুহূর্তে খুনি কোথায় আছে। শুধু জানি না সে কেন একের পর এক নিরীহ মেয়েদের মেরেছে। আর এই কেনর উত্তর পেলেই খুনের বিরুদ্ধে মামলা তৈরি করব। কিন্তু সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ চুপচাপ অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় আমাদের কাছে নেই। এভাবে আর কতদিন অপেক্ষা করবে? খুব বেশি দিন নয়। নীল ব্যানার্জির হাত থেকে সে এবার আর বাঁচতে পারবে না। আসলে আমি এখন একটা সুযোগের অপেক্ষায় আছি, অনলি অফ ওয়ান অপরচুনিটি। খুনি সুযোগ দেবে, তারপর তুমি তাকে ধরবে?
দেবে দেবে, দিতে সে বাধ্য, তবে কতদিনে দেবে সেটা তার উপরে নির্ভর করছে। খুনি যে ধরনের ডেসপারেট, উত্তেজনার খেলায় খেলতে সে যেরকম ভালোবাসে, তার পক্ষে বেশি দিন চুপ করে বসে থাকা তার পক্ষে সম্ভব নয়। তবে একটা জিনিস আমার কিছুতেই মাথায় ঢুকছে না, রিস্ক আছে জেনেও সে কেন প্রতিবারেই আগে ভাগে সম্ভাব্য খুন সম্বন্ধে আমায় সজাগ করে দিচ্ছে। অতি আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস ভালো, কিন্তু প্রতিপক্ষকে অবজ্ঞা করাটাই যে পতনের মূল, এ কথাটা এরকম একজন বুদ্ধিমান খুনির কাছে আশা করা যায় না। অপরাধী এক্ষেত্রে উন্মাদও হতে পারে। সময় বসে থাকে না। নিয়তি অবধারিত নিয়মে নিজের লক্ষ্যপথে এগিয়ে চলে। নীলের প্রত্যাশিত মুহূর্ত যে এত তাড়াতাড়ি এগিয়ে আসবে তা আমিও বুঝতে পারিনি। ইতিমধ্যে একদিন সফি সাহেবের দোকান থেকে ফোন এসেছিল। সেদিনই আমরা সফি সাহেবের সঙ্গে দেখা করতে যাই। সফি সাহেব বললেন, ঠিকানার কোনো প্রয়োজন নেই, সে নিজেই এসে যোগাযোগ করে নেবে। ছেলেটির স্বাস্থ্য কীরকম? বোঝাই যায় না স্যার, আজকালকার ছেলে মেয়েদের টোলা টোলা যা জামা প্যান্ট পরতে শুরু করেছে, আসল স্বাস্থ্যটাই বোঝা মুশকিল। ঠিক আছে, আপনি কেবল কষ্ট করে একটা কাজ করবেন। ওই ছেলেটি ঠিক যেদিন এসে আপনার কাছ থেকে ব্ল্যাক প্রিন্স কিনবে, যেমন করেই হোক আমাকে তক্ষুনি খবরটা দেবে। এই ঘটনার ঠিক 5 দিন সকালে সেই মারাত্মক ফোনটা এলো। এবার ফোন তুলেছিলাম আমি, কারণ নীল বিশেষ কাজে 2 দিন কলকাতায় নেই। ফোনে গলার আওয়াজটা পেয়েই চমকে উঠেছিলাম। সেই চাপা ঘ্যাস ঘ্যাসে আওয়াজ। বলুন, নীল ব্যানার্জি বলছি। বেশ তো, কী হয়েছে আগে তাই বলুন। আপনি কে বলছেন? আপনার মেয়ে মানে রনিতা বাসু? না মানে আপনার মেয়ের সঙ্গে আমার পরিচয় আছে, কিন্তু আপনি শিওর যে আপনার মেয়ে নিহত হয়েছেন? পুলিশ এতক্ষণে নিশ্চয়ই খবর পেয়েছে। হ্যাঁ, এখনই যাচ্ছি। ফোনটা নামিয়ে রেখে আমি সোফায় এসে বসলাম। আবার সেই ব্ল্যাক প্রিন্সের পরোয়ানা, অর্থাৎ মৃত্যুর খাড়াটা নামতে চাইছে এখন রনিতা বসুর ঘাড়ে। রনিতা বসু কে তাও আমি জানি না। আজ হোক বা কাল হোক, কি 10 দিন পরেই হোক, রনিতা বসুর মৃত্যু হবেই হবে। সেদিন রাত প্রায় 9টার সময় নীল এসে হাজির। উস্কো খুস্কো চুল, ঝোড়ো কাকের মতো চেহারা। আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম যে ব্যাপারটা কি, কিন্তু আমাকে কোনো রকম সায়না দিয়েইও বলল, সময় পাবি মাত্র 1 ঘন্টা। এখন রাত 7:30। ঠিক 1 ঘন্টার মধ্যেই হাওড়াতে পৌঁছতে হবে। সে কি, যাবে কোথায়? 2 দিন আগেই তো ফিরলে। এখন আর কোনো কথার উত্তর দেবার সময় নেই। ব্ল্যাক প্রিন্স রহস্যের শেষ দেখতে চাস তো? অফকোর্স। তাহলে ঝপ করে জামা কাপড় পরে গুছিয়ে নে। সপ্তাহখানেক থাকতে হতে পারে। একটাই লাগেজ হবে, তোর আর আমার। বলেই আমাকে বিস্ময়ের মধ্যে রেখেই ও বাথরুমে ঢুকে গেল। এতই আর সময় নষ্ট নয়। কথা হচ্ছিল পুরীর এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসের এসি কামরায় বসে। সাধারণত ফার্স্ট ক্লাসের ভিড়টা একটু কম থাকে। কামরায় আমি, নীল আর সাকসেনা, সিআইডি ব্রাঞ্চের স্পেশাল অফিসার। সাকসেনা লোকটা বেশ আমুদে, চেহারাটাও বেশ গোলগাল। কথা শুরু করেছিলেন সাকসেনা। হ্যাঁ মশাই, মাঝপথে নেমে টেমে যাবে না তো? নিশ্চিন্তে থাকতে পারেন মিস্টার সাক্সেনা, ওর হোটেল বুকিং হয়ে গিয়েছে। হোটেলে এখন আমরা আবার জায়গা পেলে হয়। কমিশনার সাহেবের চিঠি তো সঙ্গেই আছে। তবে ইম্পেরিয়াল লজের ম্যানেজার আমার বিশেষ পরিচিত। এমন একটা ডাঙ্গাবাজ খুনের অ্যারেস্ট ব্যাপারে ভদ্রলোক নিজে থেকেই আমাকে সাহায্য করবে। ওর আবার ডিটেকটিভ হওয়ার সুপ্ত বাসনা রয়েছে। আপনার মুখে সব শুনে তো আমি তাজ্জব হয়ে গেছি। জীবনে অনেক চোর ডাকাত খুনের নারী ধর্ষকের মোকাবিলা করেছি, কিন্তু এরকম কেস মাই বলছি এই প্রথম। ভাবাই যায় না। তবে মশাই, আপনার এই মেয়েটি কী যেন নাম, এসব মেয়ে যদি আমাদের পুলিশ লাইনে থাকতো তাহলে দেশে অনেক উপকার হতো। কেন মশাই? মানে দেশের জন্য আর কি। ভাবাই যায় না, অন্য কোনো মেয়ে হলে এরকম রিস্ক নিতই না। লাইফ ইন ডেঞ্জার। ভাবাই যায় না। ভ্যালেন্টিনার আগে কোন মেয়ে চাঁদে যাবার কথা ভেবেছিল? মেয়েরা এমন অনেক কিছুই পারে যা ভাবাই যায় না। অস্বস্তিতে আমি উসকুস করছিলাম। কী যে তখন থেকে লোকটা ভাবাই যায় না বলেই চলেছে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি কিছুই জানি না আমি এদিকে। তবে এটুকু বুঝতে পারছি, এই গাড়িতে রনিতা বাসুও চলেছেন। তিনি কোথায় যে আছেন, কোন কামরায় যে আছেন তাও আমি জানি না। কোন এক রাতে তার খুন হবার কথা। তবে কি খুন হওয়ার ভয়ে নীল ওকে কলকাতার বাইরে কোথাও রেখে আসতে চলেছে? না, তাই বা কেমন করে হবে?
তাহলে রিস্ক নেওয়ার প্রশ্নটা ওঠেই বা কেমন করে? বাধ্য হয়ে নীলকে জিজ্ঞাসা করলাম, আমরা কোথায় যাচ্ছি? ভাবাই যায় না, আপনি এখনো জানেন না আমরা কোথায় যাচ্ছি? আগে না। আরে পুরী, পুরী। চারিদিকে নীল সমুদ্র আর সোনালি বীচ। তা নয় বুঝলাম, কিন্তু অজু, তোর এখন অনেক কিছুই অবাক ঠেকবে, অনেক কিছুই বিস্ময়কর মনে হবে। আর এ পর্বের একেবারে শেষে গিয়ে যখন দাঁড়াবি, তখন মনে হবে জগতে তোর অনেক কিছু এখনো অজানা। বেশ, তা না হয় হলো, কিন্তু তোমাকে আমার কিছু বলার ছিল, সময় পাইনি বলার। বলে ফেল, এখন তো অনেক সময়। রনিতা বাসুর মার্ডারের সংবাদ নিয়ে একটা ফোন এসেছিল। তাহলেই বুঝতে পারছিস রনিতার লাইফ নাও ইজ ইন ডেঞ্জার। তাই কলকাতা থেকে পালাচ্ছ? আমার হাতে এখনো দুটো কাজ, রনিতা বা রনিতার মতো আরও কিছু মেয়েকে ওই উন্মাদের হাত থেকে বাঁচানোর, আর 2 নম্বর সেই উন্মাদটিকে হাতে হাতে ধরা। কিন্তু রনিতার খুন হবার কথা তো কলকাতায়, তার নিজের ঘরে। আসল উদ্দেশ্য খুন, সেটা তার নিজের ঘরেও হতে পারে অথবা কোনো হোটেলের নির্জন কামরায়। কলকাতায় হয়তো খুনটা হতে পারতো, কিন্তু খুনি বোধহয় আর কোনো ঝুঁকি নিতে চাইছে না। এত জায়গা থাকতে পুরী কেন? পুরী না হলে রাঁচি হতে পারতো, আর রাঁচি না হলে দেওঘর হতে পারতো, না হলে দেরাদুন হলেও অসুবিধা ছিল না। এই যে বললাম, আসল উদ্দেশ্য খুন। কিন্তু কেন? হোয়াই? হোয়াই আর ডেফিনিট ব্যাখ্যা আমি এখনও সঠিক জানি না, তবে খুনি নিঃসন্দেহে পারভার্টের টাকা পয়সা নয়, চিপ স্টান্ট দেখাবার জন্যও নয়, কোনো বিশেষ শত্রুতাও নয়। আসলে আমার মনে হয় নারী জাতির ওপর, বিশেষ করে সুন্দরী ধনী কন্যার ওপর খুনির একটা জন্মগত আক্রোশ রয়েছে। তার জন্য বিনা দোষে নিরীহ মেয়েদের হত্যা করবে নৃশংসভাবে? ভাবাই যায় না মশাই, 6টা মেয়ে পুটুস, আর একটা হতে চলেছে। তবে ব্যানার্জি যখন আছেন। মিস্টার সাক্সেনা, একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, আমাদের খুব হুঁশিয়ার হয়ে এগুতে হবে। খুনি অত্যন্ত চালাক, ওর চোখ কান চারিদিকে খোলা। যদি কোনো রকম টের পায় যে আমরা ওর পিছু নিয়েছি, তাহলে কিন্তু আমাদের সব উদ্দেশ্য বরবাদ হয়ে যাবে। বেমালুম ভালো মানুষ সেজে আমাদেরই হয়তো ডিনার পার্টিতে ইনভাইট করবে সে। খেপেছেন মশাই, আমার নাম চিরঞ্জীব সাক্সেনা, জীবনে বহু চোর ডাকাত, ভাবাই যায় না। এক্ষেত্রে কিন্তু অনেক কিছুই ভাবার আছে। খুনি কিন্তু আমাকেও চেনে এবং আপনাকেও চেনে। আমি বুঝে নিয়েছি, ভাবাই যায় না। এমন ছদ্মবেশ নেব যে আমার মা বাবাই আমাকে চিনতে পারবেন না। অজু, তোকেও কিন্তু ছদ্মবেশ নিতে হচ্ছে। আমাকেও? নিশ্চয়ই বৎস, আর মেকআপ ট্রেনে বসেই সেরে ফেলতে হবে। কাল সকালে আমরা যখন নামছি, আমরা কেউই কাউকে চিনি না। যদিও আমরা একই হোটেলে উঠব, তবুও 3 জনের 3টি সিঙ্গেল বেডরুম নিয়েছি। তুই হবি এক বৃদ্ধ প্রফেসর। মিস্টার সাক্সেনা, আপনি? ভাবাই যায় না, আমি অবশ্যই রতনলাল, পুরী বেড়াতে এসেছে। আসলে মশাই, আমার এই টাকাটা নিয়ে যত ঝামেলা, চট করে ধরা পড়ে যাব। মাথায় টুপি টুপি থাকলে ভাবাই যায় না। আর আপনি? সে দেখা যাবে কোন। নিন, এখন শুয়ে পড়ুন। সঙ্গে রিভলভার আছে তো? শেয়ার বলতে, কিন্তু মেকআপ? আমি তৈরি হয়ে এসেছি, চিন্তার কিছু নেই। ট্রেন প্রায় 2 ঘন্টা লেট ছিল। কামরা থেকে 3 জন নামলেও 3 জনের কাউকেই তখন কেউ চিনতে পারবে না। লম্বা চওড়া নীল তখন এক ভবঘুরে হিপি, লম্বা লম্বা চুল, ঝোলানো গোফ, শর্টস, ঢোলা ঢাউস আর চকরা পকরা পাঞ্জাবি, মাথায় বেঁধে টুপি, চোখে সানগ্লাস আর কাঁধে ঝোলানো সিঙ্গেল বেডিং। কে বলবে যে এই সেই শৌখিন নীল ব্যানার্জি? মিস্টার সাক্সেনা ধনী এক মারোয়ারি। ভাবাই যায় না করতে করতে উনি আগেই চললেন। নীল আমাকে ফিসফিস করে বলেছিল যে সোজা ইম্পেরিয়াল লজে চলে যেতে। এরপর 3 জন আলাদা। ইম্পেরিয়াল লজ। কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলাম যে কোনো সিঙ্গেল রুম আছে কিনা। ভদ্রলোক আমার মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসলো। তারপর জিজ্ঞাসা করলেন, প্রফেসর দাস? আমি সেমন অবাক হলাম। কিন্তু নো কিন্তু স্যার, আমি সব জানি। আমার স্যার ডিটেকটিভ হওয়ার খুব শখ। আপনার রুম নাম্বার 15, এটা আপনার চাবি। গোবিন্দ, বাবুর সামান 15 নম্বর রুমে পৌঁছে দাও। বুঝলাম সব ব্যবস্থা আগের থেকেই করা হয়েছে। আর নীল ঠিকই বলেছিল। কলিং বেল টিপে বেয়ারাকে চায়ের অর্ডার দিয়ে এসে দাঁড়ালাম বারান্দায়। সামনেই বিশাল সমুদ্র,
অনন্তকাল ধরেই যেন একইভাবে গর্জন করে চলেছে। একইভাবে ঢেউগুলো আছড়ে এসে পড়ছে। নিচের দিকে তাকিয়ে দেখলাম, সেখানেও সেই অনন্তকালের একই দৃশ্যপট। হাজার হাজার মানুষ, কেউ স্নান করছে, কেউ বা বালির ওপর গড়াগড়ি খাচ্ছে, কেউ বা অতি উত্তেজনায় ছুটোছুটি করছে। কিছুক্ষণ পর ডোরবেল বাজলো। আমি ঘরে ঢুকে পড়লাম। ঘুম যখন ভাঙলো তখন সন্ধে হতে আর দেরি নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6টা বেজে গিয়েছে। নিচে এসে দাঁড়ালাম। না, কোনো চেনা মুখের টিকিটিও নেই। কোথায় নীল, কোথায় বা সাকসেনা, আর রনিতা বাসু, সেই বা কোথায়? যদিও আমি রনিতা বাসুকে এখনও চোখের দেখা দেখিনি, সামনে দেখলে হয়তো চিনতেও পারবো না। কী বা আর করার। ধীর পায়ে হাঁটতে হাঁটতে বিচে এসে দাঁড়ালাম। 7-5 ভাবতে ভাবতে এদিক ওদিক ঘুরছি। সহসা মনে হলো বেশ কিছুটা দূরে এক দম্পতি প্রায় ঘনবন্ধ হয়ে আমার দিকেই এগিয়ে আসছে। অন্ধকার হলেও তাদের ঘনিষ্ঠতা বেশ বোঝা যায়। এই দৃশ্য অবশ্য নতুন নয়। দেখতে দেখতে ওরা আমার কাছাকাছি চলে এলো। অন্ধকারে আমি বসে আছি, সেদিকে ওদের তেমন লক্ষ্যও ছিল না। পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা নাম শুনে আমি চমকে উঠলাম। একজনকে বলতে শুনলাম, রনি, ইউ আর সো সুইট, সো লাভলি অ্যান্ড বিউটিফুল। আমি তো তোমার প্রেমেই পড়ে গেছি। তোমাকে ছাড়া আমি আর কিচ্ছু ভাবতে পারি না ডার্লিং। উত্তরে রনি নামের মেয়েটি হাসতে লাগলো। বেশ বুঝতে পারলাম। হাসতে হাসতেই মেয়েটি ছেলেটিকে একটি চিমটি কাটলো। তারপর বলল, ইউ নটি, এক কাজ করো না, আমাকে তুমি বিয়েই করে ফেলো। তাতে তো কারো কোনো আপত্তি থাকতে পারে না, মনটা ঠিক থাকলেই। আমার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। মানে রনি? তবে এই কি রনিতা বাসু? কলকাতায় যার খুন হওয়ার কথা এবং যাকে পাক চক্রে পুরীতে এসে উঠতে হয়েছে, আর সঙ্গের ওই লোকটি নিশ্চয়ই তার হত্যাকারী, প্রেমিকের ছদ্মবেশে। কিন্তু এই কণ্ঠস্বর কোথায় যেন আমি শুনেছি। বেশ চেনা চেনা লাগছে, কিন্তু কোথায়? কথা বলার ভঙ্গিমা, অ্যাকসেন্ট, থ্রোয়িং অফ ভয়েস, কোথায় যেন শুনেছি। স্মৃতির দরজায় শুরু হলো হ্যামারিং, কিন্তু কিছুতেই মনে আসছে না। তবে আমি নিশ্চিত এই কণ্ঠস্বর আমি কোথাও শুনেছি। ওরা এগিয়ে চলল ইম্পেরিয়াল লজের দিকে, কিন্তু এরপর তাদেরকে অনুসরণ করলে তারা বুঝে ফেলবে। আমি সামান্য ভয় পেলাম। নীল সত্যি কি ঘটনাস্থলে সময়ের আগে পৌঁছতে পারবে? না হলে কিন্তু বনিতার মৃত্যু অবধারিত। তবে নীলের ওপর আমার ভরসা আছে, কিন্তু আজ তো ওকে দেখছি না। হঠাৎ করে ও আমার সামনে এসে দাঁড়ালো। বলল, আমার অপোজিটের 14 নম্বর রুমটাই হচ্ছে ওদের, আর আমার নিচের ঘরে রয়েছে সাকসেনা সাহেব। নীল আবার উধাও হয়ে গেল। আমি লজে ফিরে এসে ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। প্রতি মুহূর্তেই দারুণ উৎকণ্ঠায় আমার সময় কাটছিল। ভাবছিলাম, এই বুঝি কিছু একটা ঘটবে, এই বুঝি শুনতে পাবো মহিলার কণ্ঠের আর্তনাদ, অথবা শুনতে পাবো বন্ধ দরজার আঘাত। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ করে দরজায় দরম দরম আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ধর্মড়িয়ে উঠে বসতে যাব, সঙ্গে সঙ্গে শুনলাম গুলির আওয়াজ। একটা নয়, পরপর দুটো। তারপরেই ভারী বুটের আওয়াজ, অনেক মানুষের হইচই। ভুলেই গিয়েছিলাম মেকআপ নেওয়ার কথা। তরাক করে দরজা খুলে এসে 14 নম্বর ঘরের সামনে দেখি একটা ছোটোখাটো জটলা। পুলিশ এসে ভিড় করেছে। ঘরের মধ্যে ঢুকতেই একটা ভয়ঙ্কর রকমের বিভৎস দৃশ্য দেখে আপনা থেকেই চোখটা সরে গেল আমার। মৃত্যু, খুন, রক্তপাত, এসব দেখা দুর্ভাগ্য জীবনে অনেকবারই হয়েছে, এবং আবারও হলো। ধবধবে সাদা বিছানার ওপর উপুড় হয়ে পড়ে রয়েছে এক যুবক। তার এক হাতে ধরা রয়েছে নাইলনের দড়ি, আর অন্য হাতে ধরা রয়েছে তলামোলা ব্ল্যাক প্রিন্স। খুব সম্ভবত গুলিটা পিঠে লেগেছে। জায়গাটা রক্তাক্ত, সারা বিছানায় টকটকে রক্তের দাগ। ঘরের মধ্যে উপস্থিত সবাই যেন নির্বাক। রনিতা নামধারী সেই সুন্দরী যুবতীর পরনে এখন পিঙ্ক কালারের রাত্রিবাস। সে দূরে একটি চেয়ারে বসে রয়েছে। সামান্য দূর হলেও বেশ বোঝা যাচ্ছে যে তার সারা দেহ তখনও কাঁপছে। মৃত ব্যক্তির পাশে দুজন কনস্টেবল। ওধারে জানলার ধারে কালো সমুদ্রের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রয়েছে নীল, আর খাটের এপাশে হাতে রিভলভার সমেত দাঁড়িয়ে রয়েছে মিস্টার সাকসেনা। নীরবতা ভঙ্গ করল সাকসেনা। ভাবাই যায় না, উফ, এরকম একটা ডেঞ্জারাস ক্রিমিনাল সভ্য সমাজের বুকে ভাবাই যায় না।
কিন্তু ওকে মারল কে? মারতেই হলো, উপায় ছিল না। ওই মহিলাকে এতক্ষণে ভবজনে সাঙ্গ করে ওপারে চলে যেতে হতো। লোকটা কে? মুখটা তো দেখাই যাচ্ছে না। লোক? লোক কোথায় মশাই? উফ, ভাবাই যায় না। ওই তো অর্চনা সেন। হ্যাঁ, কলকাতার সংবাদপত্রে বেশ ফলাও করে ছাপা হয়েছিল খবরটা। বলতে গেলে সংবাদটি ছিল সেই দিনের শিরোনাম। 6টি নারী ধর্ষণ এবং হত্যাকারী কোনো পুরুষ নয়, সে একজন মহিলা। খুনির নাম অর্চনা সেন। গোয়েন্দা নীল ব্যানার্জির প্রখর বুদ্ধির প্যাচে ত্রাসগ্রস্ত শহর স্বস্তির নিঃশ্বাস ফেলল, ইত্যাদি ইত্যাদি। কাগজটা একবার চোখ বুলিয়ে নীল ওটাকে পাশে সরিয়ে রাখল। খবরটা 1 সপ্তাহের পুরনো, কারণ সে বীভৎস রাত্রের পর সঙ্গে সঙ্গে আমরা কলকাতায় ফিরতে পারিনি। যাই হোক, পরে নীলের মুখ থেকেই খুঁটিনাটি সব রহস্য জানতে পেরেছি। ও একে একে বুঝিয়ে দিয়েছিল মীনাক্ষীর হত্যার সময় থেকেই ওর একটা সন্দেহ হয়েছিল যে এই খুনের পেছনে এবং ধর্ষণের মধ্যে কোনো মহিলার হস্তক্ষেপ রয়েছে। মীনাক্ষীর বিছানায় একটা মেরুন রঙের টিপের অস্তিত্ব রয়েছে, সেইটাই হচ্ছে তার ধারণাকে বদ্ধমূল করে তুলেছিল। পরবর্তী খুন শ্রীমতী বিশ্বাস, সেখানেও পাওয়া গিয়েছিল একটি আংটি, যে আংটি পুরুষের আঙুল অপেক্ষা মহিলার আঙুলেই বেশি মাপসই হবে। কিন্তু এইসব তথ্য থেকেও অনেক বেশি সন্দেহের উদ্রেক করেছিল পোস্টমর্টেম রিপোর্ট। রিপোর্টে বরাবরই দেখা গেছে যে মৃতারা ধর্ষিতা হলেও তাদের কিন্তু কুমারিত্ব হারায়নি। আর এটা খুঁজতে গিয়েই ওর বারে বারে মনে হয়েছে খুনি যদি কোনো পুরুষ হয়, তবে হয় সে উন্মাদ, নয়তো কোনো বিকারগ্রস্ত যৌন অক্ষম পুরুষ। কয়েকদিন বাদে একটি চিঠি এলো নীলের কাছে। পোস্ট করা হয়েছে পুরী থেকে। খাম খুলে পাওয়া গেল একটা দীর্ঘ চিঠি। চিঠির বক্তব্য অনেকটা এইরকম: প্রিয় গোয়েন্দা সাহেব, এই চিঠি যখন আপনার হাতে পৌঁছবে, খুব সম্ভবত তখন আমি আর পৃথিবীর বাসিন্দা নই। এই গ্রহে বাস করার কোনো প্রবৃত্তও আমার আর নেই। অনেক হলো, অনেক খুনে রক্তাক্ত আমার এই হাত। 6টি প্রাণ শেষ করার পরেও আমার রক্ত তৃষ্ণা মেটেনি। সর্বদাই ভেতর থেকে বলে আমার আরও চাই, আরও রক্ত, আরও তাজা প্রাণ। জ্ঞান হওয়ার পর থেকেই সুন্দরী মেয়েদের প্রতি আমার যে কি অপরিসীম ঘৃণা, তার আমি আপনাকে বোঝাতে পারবো না। পৃথিবীর সমস্ত সুন্দরী মহিলাই আমার চক্ষুশূল, অথচ তা তো হওয়া উচিত নয়, হওয়ার কথাও নয়। বলতে পারবেন এই রকম ধরনের মনোবিকার কেন আমার? তবে যে কোনো বিকারের পেছনে অনুসন্ধান করে দেখতে পাবেন যে কিছু না কিছু অন্তর্নিহিত কারণ রয়েছে। গোয়েন্দা সাহেব, আমাকে ধরতে আপনাকে বেশ কিছু মাথার কাজ করতে হয়েছে। বুদ্ধি করে রনিতার মতো এক সুন্দরী আমার নাগালের মধ্যে পাঠিয়ে দিয়েছেন আপনি। আপনার বুদ্ধির তারিফ করেই বলছি। খুন করতে করতে আমি বড়ই ক্লান্ত হয়ে পড়েছিলাম। প্রত্যেকটা খুনের পরেই আমার মনে হতো যে এটা আমি কি করছি। যাদের নিহত করছি তাদের তো কোনো দোষই নেই। সম্পূর্ণ নির্দোষ হয়েও আমার ব্যক্তিগত প্রতিহিংসার দাবানলে তাদের জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে হচ্ছে। আস্ত অনুশোচনা। তাই আমি বরাবরই আপনাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। প্রতিবারই নিজেকে ধরিয়ে দিতে চেয়েছি। প্রতিবারই আমি পেতে চেয়েছি আইনের দেওয়া শাস্তি, চেয়েছি মৃত্যু, চেয়েছি বিষাক্ত আর বিকৃত মনের পরিসমাপ্তি। পুড়িয়ে আসার আমার একটাই কারণ, আমার এই বিষাক্ত জীবনের পরিসমাপ্তি। আমি চেয়েছিলাম আমার দুঃখী বাবার কাছ থেকে অনেক দূরে সময় কাটাতে। প্রথম যেদিন আপনার সঙ্গে আমার দেখা হয়, আপনি কি ভাবেন আমি আপনার চোখের ভাষায় সেটা বোঝার চেষ্টা করিনি? বারে বারে আপনি আমার আঙুলের দিকে লক্ষ্য করছিলেন, জানতে চেয়েছিলেন যে এই আংটিটা আমার কিনা। হ্যাঁ, ওটা আমারই। এবং এও জানি আমার বাম অনামিকায় ফাঁকা জায়গাটি স্পষ্ট আংটির দাগ দেখে মনে মনে চমকে উঠেছিলেন আপনি। আমি সবই জানি। এও জানি আমার মতো বুদ্ধিমতী মেয়ে আপনি খুব কমই পাবেন। ছোটবেলা থেকে এই বুদ্ধির প্রতিযোগিতায় আমি বরাবরই অনেকের ঈর্ষার কারণ হয়েছি। অথচ আমি সেই নিষ্ঠুর ভাগ্যের পরিহাসে এক ঘৃণিত খুনি হয়ে গেলাম। কিন্তু কেন? এই কেনার উত্তর পেতে গেলে আপনাকে একটু কষ্ট করে ফিরে যেতে হবে ছোট্ট অর্চনার ছোট্ট বয়সের জীবনে। আমার বাবার সঙ্গে আমার মায়ের বিয়েটা হয়েছিল বোধহয় এক অশুভক্ষণে। আমার মা ছিলেন ধনী বাবার ডাক সাইডের সুন্দরী মহিলা। সে রূপ এত অসাধারণ যে আপনি চোখে না দেখলে কল্পনাই করতে পারবেন না। অথচ আমার বাবা ছিল নিতান্তই এক সাধারণ মানুষ। রূপ তো তার ছিলই না,
বরঞ্চ মামুলি চেহারার পুরুষ বলেই তাকে ঠিক বলা হয়। তবুও পৃথিবীতে অঘটন তো ঘটেই, হ্যাঁ অঘটনই, নইলে দুই মেরুর দুই বাসিন্দার মিলন হলো কেমন করে? আসলে আমার দাদা মশাই মস্ত বড় ব্যবসাদার হলেও একমাত্র কন্যার প্রতি তার দুর্বলতা থাকা সত্ত্বেও তিনি একটি বিরাট ভুল কাজ করেছিলেন। আমি তার দূরদৃষ্টির অভাব রয়েছে এমন কথা বলছি না, আসলে তিনি চেয়েছিলেন উশৃঙ্খল আর বদমেজাজি মেয়েটাকে বাঁধতে। তাই তিনি বেছে বেছে সমরসেনকে খুঁজে বার করেছিলেন, ইউনিভার্সিটির সেরা ছাত্র। এসএসসিতে ফার্স্ট ক্লাস করে উনি ফিল্ম নিয়ে গবেষণা করছিলেন। নজরে পড়েন দাদা মশাইয়ের। নম্র, বিনয়ী ও উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনায় ছেলেটিকে তিনি হাতছাড়া করতে পারলেন না। নিজের একমাত্র কন্যার সঙ্গে তার বিয়ে দিলেন। একটা চরম ভুলের খেলা সংগঠিত হয়ে গেল। দাদামশাই তার মেয়ের ফার্স্ট ক্লাস লাইফের খোঁজ হয়তো রাখতেন, কিন্তু সেই মেয়েকে যে অনেক আগেই অন্য পুরুষে আসক্তা সেই খবর হয়তো রাখেননি, অথবা রেখেছিলেন কিন্তু সেই ছেলেটিকে কোনো মূল্যই দেননি। অত্যন্ত কড়া ধাঁচের মানুষ ছিলেন এই দাদামশাই। আমার মায়ের পক্ষে সেই সময় তার বিরুদ্ধাচরণ করা সম্ভব হয়নি। বিয়েটা হয়ে গেছিল মোটামুটি নির্ঝঞ্ঝাটেই। মায়ের মনে গভীর অসন্তোষ থাকলেও বাবার সহিষ্ণুতায় সেটা প্রথম দিকে প্রকট হয়ে উঠতে পারেনি। কিন্তু অশান্তি শুরু হলো আমার জন্মাবার পরেই, কারণ আমার জন্মের কিছুদিন পরেই আমার দাদামশাইয়ের মৃত্যু হয়। শাসনের গণ্ডি ভেঙে যাওয়ার পরে মা হয়ে উঠলেন আরও বেপরোয়া। আমার বাবা কোনোদিন আমার মাকে শাসন করতে পারেননি। মায়ের অসংযত জীবনকে তিনি কোনোদিন নিয়মের গণ্ডিতে বেঁধে রাখতেও পারেননি। দাদামশাইয়ের বিশাল সম্পত্তি হাতে পাওয়ার পরেই মা হয়ে উঠল আরও বেপরোয়া, আরও উচ্ছৃঙ্খল। অধিকাংশ সময় তিনি থাকতেন বাড়ির বাইরে, ফিরতেন বন্ধুবান্ধব মিটিয়ে অনেক রাত্রে। বাবা তখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে পুরোপুরি ইনভলভড। তিনি তখন নামকরা ক্যামেরাম্যান। সকাল থেকে রাত পর্যন্ত নিজের কাজ নিয়েই ডুবে থাকতেন। এইভাবেই হয়তো সময়টা কেটে যেত, কিন্তু তার কাটল না, কারণ বাবা ও মায়ের কলহের একটা বিরাট অংশ জুড়েছিলাম আমি। সেটা যখন টের পেলাম তখন আমার বয়স 5। তখন আমার একটু একটু করে জ্ঞান হচ্ছে। সেদিন থেকে আমি বুঝতে শিখলাম যে আমার গর্ভধারিণী হয়েও আমার মা আমাকে ঘৃণার চোখে দেখতেন। ছোট থেকে আমার চেহারাটা ছিল রোগা, তার উপর আমার মায়ের রূপের কোনো ছোঁয়াই ছিল না আমার মুখে, বরঞ্চ হয়েছিল তার বিপরীত। আমি পেয়েছিলাম আমার বাবার রূপহীনতা। আমার সর্বাঙ্গে ছিল পুরুষ কাঠিন্য, শক্ত শক্ত হাত পা, ভাঙাচোরা মুখশ্রী, আর সেটা বাড়তে লাগলো যতই আমার বয়স বৃদ্ধি পেতে লাগলো। তখন আমি খানিকটা বড় হয়েছি, 10-11 বছর হবে। অনেক কিছু বুঝতেও শিখেছি। একদিনের কথা আমার আজও মনে আছে। বাবা মায়ের নিভৃত আলাপ না বলে সেটা বচসা বা ঝগড়া বলাই ভালো। বাবা অনুযোগ করছিলেন মায়ের চালচলন নিয়ে, সংসার জীবনে মায়ের ভূমিকা নিয়ে, এবং এও বলেছিলেন যে এভাবে কোনো নরনারী দাম্পত্য জীবন কাটাতে পারে না। মায়ের সেদিনের মুখটা আমার আজও মনে আছে। রূপের অহংকারে আর তীব্র শ্লেষে সে মুখে এক ঘৃণা ছড়িয়ে পড়েছিল। মাকে বলতে শুনেছিলাম যে বাবা জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল বলে তাই। তার মানে এই নয় যে তোমার সব চাওয়া পাওয়া আমাকেই মেটাতে হবে। একবার মিটিয়েছি, দেখলে তো তার পরিণাম। ভাবতে পারেন গোয়েন্দা সাহেব, কোন মা তার মেয়ের সম্পর্কে একথা বলতে পারে? এর পরে আমার মায়ের আরও 3টে সন্তান হয়েছে, 2 মেয়ে, 1 ছেলে। তারা কিন্তু সকলেই আমার মায়ের মতো সৌন্দর্যের অধিকারী। তাদের নিয়ে আমার মায়ের কত গর্ব। মায়ের কাছে তাদের কত আদর যত্ন, বলাই বাহুল্য। তারা কেউ কিন্তু আমার বাবার সন্তান নয়। পরে জেনেছিলাম মায়ের সেই পূর্বপ্রণয়ই হচ্ছে তাদের বাবা। কিন্তু মাত্র 10-11 বছর বয়সে আমি যেই ছোবলটা খেয়েছিলাম সেটা আমি কোনোদিনই ভুলিনি। আর সেই ছোবল আমাকে বারবার দংশন করেছে বিভিন্ন সময়ে। মা আমাকে কোনোদিন কাছে টেনে নেয়নি, বরং দারুণ অবজ্ঞায় আমাকে দূরে সরিয়ে রাখতেন। মেয়েদের আসরে কোনোদিন আমাকে বসতে দিতেন না আমার মা। ব্যঙ্গ করে বলতেন যে যাও অর্চি, মেয়েদের মাঝখানে ছেলেদের থাকতে নেই। পরে আমি অনেকবার ভেবেছি আমার প্রতি একই কোনো বিদ্বেষ, নাকি কেবলই আমার পুরুষালী চেহারার জন্য, নাকি আমার বাবার উপর রাগের জন্য, তার কিন্তু সঠিক ব্যাখ্যা আমি পাইনি। তবে ধীরে ধীরে সত্যি আমি ছেলে হয়ে উঠতে আরম্ভ করলাম। ছেলেদের মতো জামা প্যান্ট পরতাম, ছেলেদের সঙ্গে খেলাধুলা করতাম, ছেলেদের মতো চুল ছাড়তাম
একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছেলেদের সঙ্গে বসে সিগারেটও খেতাম, মদ খেতাম, জুয়াও খেলতাম। ছেলেরাই আমার বন্ধু। এমনকি ছেলেদের সঙ্গে থেকে থেকে কখন যে আমি নিজেও পেছন থেকে মেয়েদের টিচ করতাম তা আমি নিজেও জানি না। মায়ের প্রতি বিদ্বেষ আমার সেই 10-11 বছর বয়স থেকে। তখন থেকে আমি চেষ্টা করতাম মা যা চান না তাই করতে। আস্তে আস্তে আমি হয়ে উঠেছিলাম বুনো, রাগী আর গুন্ডা স্বভাবের। একদিনের কথা আমার মনে আছে, বাড়িতে ঢুকেই দেখি দোতলার পার্লারে মা বসে আছেন অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় তার সেই প্রেমিকের সঙ্গে। বাড়িটা ছিল আমার দাদা মশাইয়ের, মাই ছিল সে বাড়ির মালিক। তাদেরকে ওই অবস্থায় দেখে আমার মাথায় রক্ত চড়ে গিয়েছিল। আমি এসে দাঁড়ালাম তাদের সামনে। কয়েক সেকেন্ডের জন্য তারা চমকে উঠল। তারপর অত্যন্ত অভদ্রের মতো মায়ের সেই সহপ্রেমিকটি খুব মদ্যপান করছিলেন। বলে উঠলেন, কি ব্যাপার সুরমা, এটাকে একটু অ্যাটিকেটও শেখাওনি? তারপর আমার দিকে ফিরে পড়েছিলেন, ইউ স্কাউন্ড্রেল, এখানে কি চাই? মায়ের প্রণয়লীলা দেখতে এসেছ? প্রতিবাদের আশা রাখিনি, তবে ভেবেছিলাম মা হয়তো চলে যেতে বলবেন, কিন্তু না। তার বদলে মাকে বলতে শুনেছিলাম, হবেই তো, যেমন বাপ তেমনি তার অপকণ্ড। রাগী আর বুনো মেয়েটা যে বয়সন্ধির সঙ্গে সঙ্গে নিজেকে ছেলে ভাবতেই শুরু করেছিল, সেই মুহূর্তে তার ধৈর্যের বাঁধ হারালো। তারপর হ্যাঁ, বলতে আর দ্বিধা নেই, ছেলেদের আড্ডায় আমি বক্সিংটাও শিখেছিলাম ক্যারাটের প্যাচ পয়চার। মাত্র একটি নিমেষের ব্যবধানে প্রচণ্ড খুশিতে শুইয়ে দিয়েছিলাম মায়ের প্রেমিককে। সেই প্রথম রক্তের স্বাদ, আর সেই প্রথম আমার চেতনায় রক্তের ধারা বইতে শুরু করলো। ছুটে গিয়ে তার কলার ধরে দাঁড় করিয়েছিলাম। তারপর মুখখানাকে বিভৎস করে ছিবড়ের মতো শুইয়ে দিয়েছিলাম মাটিতে। ততক্ষণে মা চিৎকার করে সারা বাড়ি মাথায় করেছে, কিন্তু ভয়ে কেউই এগিয়ে আসেনি। প্রথমত আমার উন্মত্ত রূপ, আর দ্বিতীয়ত আমার শারীরিক শক্তির প্রকাশের নমুনা। মা তখনও চিৎকার করে চলেছেন, বলছেন, ইউ নটেরিয়াস বিচ, গেট আউট মাই সাইট, লিভ মাই হাউস, গুন্ডা, বদমাইশ, হিজড়ে কোথাকার। ওই একটা শব্দ, হিজড়ে, আবার যেন আমার মাথায় নতুন করে খুন চাপিয়ে দিয়েছিল। দূরে তাকিয়ে দেখলাম রূপোর ফুলদানিতে শোভা পাচ্ছে মায়ের প্রিয় ফুল, ব্ল্যাক প্রিন্স। নিমেষে ছুটে গিয়ে তুলে নিলাম ফুলদানিটা। গোয়েন্দা সাহেব, সেই মুহূর্তে আমি সত্যিই শয়তান হয়ে উঠেছিলাম। আমার মধ্যে যে শয়তান জন্ম নিয়েছিল, সেই মুহূর্তে আমি আর তাকে ক্ষমা করতে পারিনি। একজন সন্তানের সব থেকে যে কাছের, আমি তাকেই স্তব্ধ করে দিয়েছিলাম। বেরিয়ে এলাম রাস্তায়। অনেকক্ষণ পার্কের বেঞ্চিতে বসেছিলাম। বিশাল আকাশের নিচে শুয়ে থাকতে থাকতে আমি স্পষ্ট টের পেয়েছিলাম আমার শরীরের অভ্যন্তর ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। অবশিষ্ট যা কিছু কোমলতা, যা কিছু শুভ্রতা, যা কিছু ভালো, জন্ম নিচ্ছে বিশাল একটা খুনি দানব, যার মজ্জায় মজ্জায় কেবলই ঘৃণা সুন্দরী নারীদের প্রতি। জন্ম নিচ্ছে প্রতিহিংসা আর রক্তের খেলা, যে খেলায় সুন্দরী নারী দেহ ছিন্ন ভিন্ন। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছি, মীনাক্ষী মল্লিকা আমার প্রথম শিকার নয়। 7-7টি মেয়ে আর আমার বাবার জন্য এই মুহূর্তে আমার বড্ড কষ্ট হচ্ছে। আজ আমার মনে হচ্ছে প্রতিহিংসা মানুষকে বড্ড ভুল পথে নিয়ে যায়। জানি না জন্মান্তর বলে কিছু আছে কি না। যদি থাকে, অন্তত আমাকে এদের হাতে শাস্তি নেওয়ার জন্য আবার ফিরে আসতে হবে। আসব, কেননা শাস্তি যে আমাকে পেতেই হবে। গোয়েন্দা সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনার তৎপরতায় এই গ্লানিময় জীবনের পরিসমাপ্তি ঘটল বড্ড তাড়াতাড়ি। বিবেকের চাবুক আমি আর সহ্য করতে পারছিলাম না। বিদায়। আপনাকে অনেক ধন্যবাদ। ইতি, অর্চনা সেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।